ورحمة الله. আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইনে যারা আছেন, জি। ঠান্ডা বলতে এই যে ক্লাস শুরু করলে আবার ঠিক হয়ে যাবে। অনলাইনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানবেন, হ্যাঁ, একটু জানাবেন। আর হচ্ছে সবাইকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। আপনারা আহ, একটু আমাকে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আর হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, ঠিক আছে। তাহলে সবাই বলছে ক্লিয়ার, ওকে। আমরা শুরু করি। আমাদের আজকে টপিকস কি? আপনাদের আজকে কি পড়ানোর কথা? মুক্তিযুদ্ধ না? 2 53 বলতে মুক্তিযুদ্ধ 1 হয় নাই, ভাষা আন্দোলন হয়ে গেছে না? আচ্ছা, 69 বলতে মানে 70 পর্যন্ত হয়েছে, মুক্তিযুদ্ধ 1 হয় নাই। আপনাদের কি মানে এক নিয়েছে? তাহলে আমি 2ই পড়াই আজকে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মুক্তিযুদ্ধ 2 থেকে বেসিক্যালি আমরা যেটা পড়াবো, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীরশ্রেষ্ঠ যারা আছে তাদের থেকে পরীক্ষা কোশ্চেন আসে, আমরা এগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? এছাড়া ধরেন যে মুক্তিযুদ্ধের নারী শিশু আছে, ঠিক আছে, মানে টুকটাক যে বাকি যে জিনিসগুলো আছে আমরা সেই জিনিসগুলো কভার করব। যেহেতু আপনারা মুক্তিযুদ্ধ 1 পড়েছেন, আমি আর 1-এ যাচ্ছি না। আসেন মুক্তিযুদ্ধ 2 নিয়ে যদি আমি আলোচনা করি। মুক্তিযুদ্ধ 2। আচ্ছা, প্রথমে আসেন মুক্তিযুদ্ধ থেকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর, ঠিক আছে? কারণ সেক্টর থেকে পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে। আমি সেক্টরটা পড়ানোর সময় আপনাদেরকে একটু বলবো, সবাই তো খাতা কলম নিয়েছেন না, একটু ইয়া করবেন, সেটা হচ্ছে যে আমাদের ম্যাপটা, বাংলাদেশের ম্যাপটা একটু আঁকবেন সবাই। বাংলাদেশের ম্যাপটা একটু সবাই আঁকবেন, একটু সবাই এঁকে ফেলেন। আমি ছোট্ট করে আঁকছি, যে যেমন হয় কোনো সমস্যা নেই, একটু আঁকেন। বাংলাদেশের ম্যাপটা আঁকেন, যেমন হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনোভাবে বোঝা গেলেই হবে, কোনোভাবেই যেন বোঝা যায়, ওকে? লেবেলিংটা যেন করা যায়, কারণ হচ্ছে আমরা সেক্টরগুলো যখন পড়বো আমরা একটু লেবেলিংটা শিখবো, কারণ সাধারণত এগুলো মুখস্থ করলে মনে থাকে না। তো আমাদের ম্যাপটা থেকে যদি মনে রাখি তাহলে আমাদের জন্য মনে রাখাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে একজন বলছে স্যার সেক্টর হয়ে গেছে। সেক্টর হয়েছে মানে আমাদের তো একটা সিরিয়াল আছে, এগুলো সব হয়ে গেছে। তাহলে আমরা কি পড়াবো? মুক্তিযুদ্ধ তো প্রায় শেষ। হ্যাঁ, জি। আচ্ছা, এটা তো কেমন হয়ে গেল? আমি নতুন টপিকস পড়াই তাইলে, মুক্তিযুদ্ধের পরে সংবিধান পড়াই। আচ্ছা, আমি একটু আসতেছি, আমি একটু কথা বলে আসি। ওরা, জি, শুনেন, এখানে দেখা গেছে, এখন দেখা গেছে, হ্যাঁ, 71 থেকে 75 পর্যন্ত আমাদের তো 75-এর রাজনীতি, 72-এর পর থেকে আর কোনো জিনিস পরীক্ষা আসে না। এগুলো তো পড়ে লাভ নাই আমাদের। আমাদের দরকার হচ্ছে 71টা ভালো করে জানা। মুক্তি সেক্টর নাকি পড়া হয়েছে, বীরশ্রেষ্ঠ পড়ানো হয়েছে।
আর নতুন টপিকস পড়াই দিলে এই যে কি করবো বলেন? আচ্ছা আচ্ছা, চুটাই পড়াবো। আপনার ধরনটা একটা অনেক গ্যাপ থাকবে, আপনি ডিটেইলসে পড়াবেন না, এখানে অনেক যদি সব বাকি থাকে তাও আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াই। আমি বুঝতে পারছি আপনি মানে স্যার পড়াইছে, হ্যাঁ, তুই যে ডিটেইলস আকারে পড়াই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অনেক দিক কিছু গ্যাপ থাকে, আমরা শুরু করি। তাহলে আমি একটু মুক্তিযুদ্ধের শুরুটা থেকে একটু যদি শুরু করি। আচ্ছা ওকে, চলেন। মুক্তিযুদ্ধ, আমরা ওভারঅল মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, যেগুলো পড়ানো হয়েছে সেক্টর বা বীরশ্রেষ্ঠ, ওইগুলো আমি টুকটাক দেখাবো, যেহেতু আপনাদের ইয়া আছে, আমি জাস্ট টুকটাক দেখাবো। ওভারঅল আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসেন। জি জি জি, সমস্যা নেই। আমরা আচ্ছা, আপনারা জানেন যে আমাদের এই যে মুক্তিযুদ্ধ পর্বটা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে হচ্ছে 1971 সালে আমাদের কি বলে মার্চ মাস থেকে, রাইট? এটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে 1970 সালের যে নির্বাচন হয়েছিল আমাদের, 1970 সালে যে নির্বাচন হয়েছিল, আপনারা জানেন নির্বাচনের দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে জাতীয় পরিষদ, আর একটা কি ভাই, প্রাদেশিক পরিষদ, তাই না? তো এই যে জাতীয় পরিষদ, এই জাতীয় পরিষদে আমরা দেখেছি যে এখানে জাতীয় পরিষদের যে নির্বাচনটা, এটা কিন্তু পুরা ওভারঅল পাকিস্তান, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানেরই সরকার গঠন করার জন্য যে নির্বাচন, সেটাকে বলছি আমরা কি, জাতীয় পরিষদের নির্বাচন, রাইট? তার মানে এখানে যারা জয়লাভ করবে, যারা এই সরকার গঠন করবে, তারা কিন্তু পূর্ব পাকিস্তানেরও লিড দিবে, পশ্চিম পাকিস্তানের, মানে সেন্ট্রাল একটা গভর্নমেন্ট হবে, যেটা ভারতের মোদী সরকার, যেটা দেখছেন আপনারা, যে মোদী সরকার পুরা ভারতের লিড দেয়। আবার পাশাপাশি ওই কলকাতার জন্য আলাদা সরকার, আপনার গুজরাটের জন্য আলাদা সরকার, মুম্বাইয়ের জন্য আলাদা সরকার, ওইগুলোকে বলছি যে আমরা প্রাদেশিক সরকার। তার মানে জাতীয় পরিষদে যারা জয়লাভ করবে, তারা হচ্ছে পুরা পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানেরই সরকার গঠন করবে, তাই না? তো এই যে জাতীয় পরিষদে আমরা দেখেছি আমাদের পূর্ব পাকিস্তান থেকে আসন বরাদ্দ ছিল কয়টা ভাইয়া? 169টা। যেহেতু দুই পাকিস্তানের, এই কারণে আসন বরাদ্দ ছিল 169টা। আর পশ্চিম পাকিস্তান থেকে আসন বরাদ্দ ছিল কয়টা? 144টা। এখানে কম বেশ কেন? আমাদের এখানে বেশি, ওদের এখানে কম কেন? পশ্চিম পাকিস্তানে কম কেন? দুই অঞ্চল থেকেই কিন্তু এমপি নির্বাচন হবে। এখানে যেই দল জয়লাভ করবে সেই দল সরকার গঠন করবে, রাইট? আমাদের এখানে আসন বেশি, ওদের এখানে আসন কম, মানে টোটাল আসন সংখ্যা ছিল হচ্ছে আপনার 313টা।
যেখানে 300টা ছিল হচ্ছে নির্বাচিত আসন আর 13টা হচ্ছে সংরক্ষিত আসন। তার মানে এখানে 300টা আসন, এই যে এখানে সবগুলো যোগ করলে আপনি 313টা পাবেন দেখবেন, ঠিক আছে। এখন আমাদের এখানে সংখ্যা বেশি হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এখানে লোক সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, এই কারণে আসনও বেশি। আর ওদের এখানে লোক সংখ্যা কম, এই কারণে কি আসনও কম, রাইট। তো এখন দেখা যায় এই 169টা আসনের মধ্যে এখানে দল কিন্তু দুইটা দল, মানে এই নির্বাচনে যে অংশগ্রহণ করছে এখানে প্রধান দল হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান থেকে সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ, আর পশ্চিম পাকিস্তান থেকে সবচেয়ে বড় দল কি ভাই, পশ্চিম পাকিস্তান থেকে বড় দল মানে আমাদের প্রধান বিরোধী দল যেটা, সেটা হচ্ছে পিপিপি, মানে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন। তো এখন দেখেন এই যে দুইটা দল, যে কোনো একটা দল এখানে জয়লাভ করবে। এই নির্বাচনের 313টা আসনের মধ্যে নির্বাচিত আসন তো 300টা, রাইট। তাহলে যেই দল সরকার গঠন করবে তার আসন লাগবে কয়টা, অর্ধেকের বেশি, রাইট। তার মানে 151টা আসন লাগবে, কারণ এখানে 300টা অর্ধেক করলে 150, তার মানে 151টা আসন লাগবে, তাই না। দুই পাকিস্তান থেকেই যেই দল 151টা আসন পাবে, জয়লাভ করবে, সে সরকার গঠন করবে, সে পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানের লিড দিবে। বুঝছেন তো ব্যাপারটা। এখন কথা হচ্ছে দেখেন এই যে 169টা, মানে ইয়াহিয়া খান, আপনারা জানেন যে ইয়াহিয়া খান এই চিন্তা করে সে হচ্ছে নির্বাচনটা দিয়েছে, কারণ এর আগে তারা কখনো, এই 70-এর আগে তারা কখনো নির্বাচন দেয় নাই, 54-র পরে 70-এর আগে কখনোই কোনো নির্বাচন দেয় নাই, কারণ ওই 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে তারা আমাদের কাছে গোহারা হেরেছিল। 54 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে মুসলিম লীগ মাত্র 9টা আসন পাইছে, আর আমরা 237টার মধ্যে 223টা আসন পেয়েছিলাম আমরা যুক্তফ্রন্ট। এই কারণে কিন্তু এই ভয়ে তারা এই 54 থেকে 70-এর মাঝখানে কোনো নির্বাচন দেয় নাই। কিন্তু ইয়াহিয়া খান এখানে এসে নির্বাচন কেন দিল, দেখেন সে কি ক্যালকুলেশন করছে, দেখেন তার আসন লাগবে কয়টা। তো সে চিন্তা করলো যে পশ্চিম পাকিস্তানে তো তার আসন 144টা আছেই, কারণ পশ্চিম পাকিস্তানে বাঙালিরা গিয়ে জিততে পারবে না, এটা সে জানে। তো এই কারণে সে ধরে নিয়েছে যে 144টা আসন আমি পাবোই। তাহলে 151 হইতে আর কয়টা আসন লাগবে, 7টা আসন। তো সে চিন্তা করেছে কোনোভাবে যদি এখান থেকে আমি 7টা আসন জিততে পারি তাহলেই তো পুরো পাকিস্তান আমার হাতে, পূর্ব এবং পশ্চিম, তাই না। তো এটা কিন্তু তার যে লজিক সেটাও কিন্তু ছিল, যে সে জানতো যে বাঙালিদের মধ্যে বিশ্বাসঘাতক আছে, রাইট। আমরা খাজা নাজিমুদ্দিনকে দেখেছি, আমরা নুরুল আমিনকে দেখেছি, যারা বাঙালি কিন্তু পাকিস্তানের হয়ে কাজ করছে, রাইট, দেখেছি না আমরা। তো সে চিন্তা করেছে এখান থেকে যদি আমি 7টা আসন মাত্র পাই তাহলেই তো আমি সরকার গঠন করতে পারবো। তো এই কারণে কিন্তু সে হচ্ছে নির্বাচনটা দিল। তো আমরা কি করেছি দেখেন, বাঙালিরা কি করেছি, আমরা কিন্তু তাদের হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছি। কেমনে দেখেন, এই 169টা আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টা আসন পাইছে জানেন, 167টা আসন। তার মানে আমরা মাত্র 2টা আসনে হারছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমার আসন লাগবে কয়টা, কিন্তু পেয়েছি কয়টা। তাহলে এবার বলেন পুরা পাকিস্তানের যদি সরকার গঠন করে কোন দল করবে, আওয়ামী লীগ করবে না ভাই। পুরা পাকিস্তানের সরকার কিন্তু আওয়ামী লীগ গঠন করবে। তার মানে হচ্ছে এই যে দেখেন নির্বাচনে হেরে গেল সে, জাতীয় পরিষদের নির্বাচন কিন্তু এটা, এখানে প্রাদেশিক পরিষদে আমরা জিতবো এটা স্বাভাবিক, কারণ প্রাদেশিক মানে তো আমাদের এই প্রদেশের নির্বাচন, এখানে আমরা জিতবো এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না। কিন্তু জাতীয় পরিষদের নির্বাচনে যখন তারা হেরে গেল, ইয়াহিয়া খান যখন হেরে গেল, এবার তার ক্ষমতা ছাড়তে হবে না ভাই, এবার তো তাকে ক্ষমতা ছাড়তে হবে, কারণ আওয়ামী লীগ এখানে জয়লাভ করে ফেলছে, তার মানে তাকে তো ক্ষমতা ছেড়ে দিতে হবে। এইবার দেখেন মুক্তিযুদ্ধ পূর্ব এখন শুরু হবে, মানে হচ্ছে সে এবার ডেট দিয়েছে যে এটা তো ডিসেম্বর মাস, ডিসেম্বর 7 তারিখে নির্বাচন হয়েছে, সে ডেট দিয়েছে যে এটা হচ্ছে 70 সালের ডিসেম্বর, তার মানে হচ্ছে ডিসেম্বরের পরে কি আসে 71-এর জানুয়ারি না। তো সে ডেট দিয়েছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের 3 তারিখ, অর্থাৎ 71 সালের 3 মার্চ হচ্ছে অধিবেশন বসবে। ইয়াহিয়া খান এই ডেটটা দিয়েছে যে 71 সালের 3রা মার্চ অধিবেশন বসবে। অধিবেশন বসার উদ্দেশ্য কি, ওই দিন হচ্ছে ক্ষমতা হস্তান্তর করবে। পার্লামেন্টে বসে না ভাই, বসে হচ্ছে সে কি করবে, ওই গোল টেবিল বৈঠক বসবে, সেখানে হচ্ছে সে ক্ষমতা হস্তান্তর করবে। সে ডেট দিয়েছে হচ্ছে 3রা মার্চ, 71 সালের 3রা মার্চ সে ডেট দিয়েছে যে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এই 3রা মার্চ আসার আগেই, 3 মার্চ আসার আগেই, আমি 71 সাল পড়াচ্ছি এখন, হ্যাঁ 71 সাল পড়াচ্ছি, তাহলে 3 মার্চ আসার আগেই পহেলা মার্চে সে কি করে জানেন, 1 তারিখে মানে 3 তারিখে অধিবেশন বসবে, আমরা ধরে নিয়েছি ওই দিন আমাদের হাতে সে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু তার আগে 1 তারিখে সে কি করলো, হঠাৎ করে ঘোষণা দিল যে অধিবেশন বসবে না, অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিল।
তার মানে আমরা বুঝতে পারলাম সে কি ক্ষমতা ছাড়বে নাকি ছাড়বে না ভাই? আপনার ছাড়ার উদ্দেশ্য থাকলে তো অধিবেশন বসতো। আমরা 2 দিন আগে সে মানে অনির্দিষ্টকালের জন্য সে কি করলো, অধিবেশন স্থগিত করে দিল। ঠিক আছে, তার মানে এই যে অধিবেশন স্থগিত করে দিল, আমরা কিন্তু বুঝতে পারলাম যে সে কিন্তু এবার আর ক্ষমতা ছাড়বে না। তো সে যখনই অধিবেশন স্থগিত করে দিল তখনই কিন্তু আমাদের এখান থেকে আমাদের আওয়ামী লীগের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 66 পর থেকে আওয়ামী লীগের সভাপতি হচ্ছে বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরের দিনে অর্থাৎ 2রা মার্চ 1 তারিখে সে অধিবেশন স্থগিত করলো। 2 তারিখেই হচ্ছে বঙ্গবন্ধু একটা আন্দোলনের ডাক দিলেন। যে কত তারিখে ভাই? 2রা মার্চ। কত সাল? আমি 71 বলাচ্ছি এখন, ঠিক আছে। এই 2রা মার্চে বঙ্গবন্ধু একটা আন্দোলনের ডাক দিলেন। যে আন্দোলনটার নাম কি জানেন? আন্দোলনটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, ঠিক আছে। তার মানে বঙ্গবন্ধু হচ্ছে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। দেখেন এটা এই আন্দোলনটা দিয়ে বলেন ভাই। আইয়ুব খান হচ্ছে, ইয়াহিয়া খান হচ্ছে অধিবেশন স্থগিত করে দিল। হ্যাঁ, ঠিক আছে। তো এবার দেখেন এই যে অসহযোগ আন্দোলনের ডাক দিল, বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছে। দেখেন ওই দিনই ঘোষণা দিয়েছে যে তাদেরকে আমরা সবকিছু থেকে অসহযোগিতা করব। মানে আমাদের এখান থেকে আমাদের যত অফিস আদালত আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতদিন তারা ক্ষমতা হস্তান্তর না করবে, বঙ্গবন্ধু ঘোষণা দিচ্ছে যে যতদিন তারা ক্ষমতা হস্তান্তর না করবে আমাদের এখানে যত প্রতিষ্ঠান আছে সব বন্ধ থাকবে। অফিস আদালত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যত প্রতিষ্ঠান সব বন্ধ থাকবে। আমাদের এখানে যত ট্যাক্স, তারা তো আমাদের এখান থেকে ট্যাক্স কালেক্ট করতো, করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। তো তারা বলছে, বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছে যে আমাদের এখান থেকে কোনো ট্যাক্স কালেক্ট করা হবে না, তাদেরকে আমরা কোনো ট্যাক্স দিব না। তার মানে সবকিছুতে তাদেরকে অসহযোগিতা করব। এটাই ছিল বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের অংশ। দেখেন এই আন্দোলনটা শুরু হয়েছে কয় তারিখ ভাই? আচ্ছা 2 তারিখ শুরু হয়ে কি ওই দিনই শেষ হয়ে গেছে? তারপরে এটা তো চলছে, কিন্তু এটা শেষ হয়েছে কবে? রাইট। তার মানে দেখেন আমরা এখন আন্দোলনের নামছি, আমরা আন্দোলন করছি, আমরা কিন্তু হাতে অস্ত্র নেই, এখনো হাতে অস্ত্র নিছি। তার মানে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে 2 তারিখে, কিন্তু শেষ হয়েছে হচ্ছে পাকিস্তানিরা যেই দিন আমাদের উপরে বর্বরোচিত যেই গণহত্যাটা চালাইছে 25 তারিখ রাতে, তারপর দিন থেকে, ওই রাত থেকে কিন্তু আমরা হাতে অস্ত্র নিয়েছি। এরপর থেকে আমাদের আর আন্দোলন না, আমরা সরাসরি কি করছি? সরাসরি মুক্তিযুদ্ধে নামছি, সরাসরি যুদ্ধে নামছি। বুঝছেন তো ব্যাপারটা? তার মানে এই 2রা মার্চ আন্দোলন শুরু হয়েছে, তাহলে শেষ হয়েছে কবে ভাই? 25 মার্চ রাত। 25 মার্চ রাতে এই ইয়াটাও পরীক্ষা আসে যে অসহযোগ আন্দোলনের সময়টা, এটা হচ্ছে 2রা মার্চ থেকে কত হবে ভাই? 25 মার্চ। ঠিক আছে। তো এটা পরীক্ষা আসে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের পূর্ব পাকিস্তানে কোন ধরনের আন্দোলন চলছিল, সেটা কি হবে? অসহযোগ আন্দোলন। আর অসহযোগ আন্দোলনের সময়টা হচ্ছে 2রা মার্চ থেকে কি ভাইয়া? 25 মার্চ। 2রা মার্চ শুরু হয়, 25 মার্চ শেষ হয়। জি ভাইয়া বলেন। না, কোনো আন্দোলন ছিল না, এটাই ছিল অসহযোগ আন্দোলন। ঠিক আছে, রাইট। আচ্ছা এবার আসেন, আচ্ছা বলেন এবার অনলাইনে যারা আছেন এবার কিছুটা লাইনে আসছেন কিনা একটু বলেন, এতটুকু ক্লিয়ার কিনা জাস্ট একটু বলবেন, আমি এরপর থেকে সিরিয়ালে যাব। ঠিক আছে, সবাই একটু ইয়া করেন, কমেন্টস করেন যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। আমি যতটুকু বুঝিয়েছি, আমি জাস্ট মাত্র শুরু করেছি, এতটুকু বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা আমার সাথে হ্যাঁ একটু যদি ইন্টারেক্ট করেন তাহলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের সাথে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা এবার আসেন, তো বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। এরপরে দেখেন এই 2 তারিখেই, এই দিনই কিন্তু আমাদের ছাত্ররা একটা সংগঠন তৈরি করে, যদিও এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, আমি জাস্ট জানার জন্য বলছি। ছাত্ররা এই 2 তারিখে একটা সংগঠন তৈরি করে, যেটার নাম হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। 4 জন ছাত্রনেতা মিলে হচ্ছে এই 2 তারিখে তারা একটা সংগঠন তৈরি করে। আমি এটা লিখতে হবে না আপনাদের, আপনারা যেটা লিখবেন এই 2 তারিখেই ওই যে 4 জন ছাত্রনেতা, আসমা আব্দুর রব, তারপর আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, এই যে তারা যে মিলে সংগঠনটা তৈরি করছে, তাদের মধ্যে একজন হচ্ছে আসমা আব্দুর রব। উনি হচ্ছে এই 2রা মার্চেই উনি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে উনি কি করেন, আমাদের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করেন। এটা কিন্তু পরীক্ষা আসে। তার মানে সর্বপ্রথম এই 2রা মার্চেই কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন
জাতীয় পতাকা উত্তোলন করেন হচ্ছে আ স ম আব্দুর রব। তাহলে মানে যদি আমাদের বলে জাতীয় পতাকা দিবস কবে, এই 2রা মার্চ, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে এই পতাকা প্রথম উত্তোলন হয় এই 2রা মার্চে, ঠিক আছে। আচ্ছা, 2রা মার্চে দেখেন এই যে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের ডাক দিল না, সে যে আন্দোলনের ডাক দিল তার কর্মসূচির রোডম্যাপ ছিল এরকম যে আমরা 2 তারিখে আমরা হচ্ছে ঢাকায় হরতাল পালন করব, আর 3 তারিখে আমরা সারা দেশে হরতাল পালন করবো, লিখতে হবে না। 4 থেকে 6 তারিখে আমরা সারা দেশে হরতাল পালন করব, তবে সেটা অর্ধেক দিন, অর্ধ দিবস। আর 7 তারিখে হচ্ছে আমরা ওই রেসকোর্স ময়দানে একটা কর্মসূচি পালন করব, সমাবেশ করব। উনি তো আর জানতেন না 7 তারিখে তার যে ভাষণ এটা এত জনপ্রিয় হয়ে যাবে। 7 মার্চের যে ভাষণ আমরা জানি, কিন্তু তার রুটম্যাপ ছিল এটা যে আমরা 2 তারিখে সারা দেশে হরতাল পালন করব, ঢাকায় হরতাল পালন করব, 3 তারিখে সারা দেশে হরতাল পালন করব, 4 থেকে 6 তারিখে সারা দেশে অর্ধেক দিবস হরতাল পালন করব, আর 7 তারিখে হচ্ছে আমরা একটা রেসকোর্স ময়দানে আমরা একটা সমাবেশ করব, ঠিক আছে। এটা ছিল তার কর্মসূচি। এবার দেখে 2 তারিখ বললাম না আমরা, এবার হেডলাইন দিব হচ্ছে আমরা 3 তারিখ, 3রা মার্চ। 3রা মার্চ, আচ্ছা বলেন 3রা মার্চ কত সালে আছি আমি? 71 পর আছে, যা পড়াবো সব 71, ঠিক আছে। 3রা মার্চ, 3রা মার্চ থেকে মনে রাখবেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমরা এই দিনই কিন্তু আমরা স্বাধীনতার ইশতেহার পাঠ করি, স্বাধীনতার ইশতেহার পাঠ করি হচ্ছে 1971 সালের এই 3রা মার্চ। হ্যাঁ অবশ্যই ভাইয়া, কেন ভাইয়া? আচ্ছা, এই যে একজন বলছে তফিকুল ইসলাম, আমি কি আপনাদের কথা শুনছি না? এই যে প্রশ্ন করলে তো আমি অ্যান্সার দিচ্ছি। একজন বলছে যে আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, মানে মনে হচ্ছে আমি তাদের কথা শুনছি না। সবাই, আমি জিজ্ঞাসা করছি সবাই ক্লিয়ার কিনা, সবাই লিখছে ক্লিয়ার। এখন সে বলতেছে যে আমাদের কথা স্যার হয়তো শুনে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। মানে কিছু কিছু প্রত্যেকটা ক্লাসে এরকম 2-1 থাকে, ঠিক আছে। কেন ভাই, আপনি তো কোনো প্রশ্নই করেন না আমাকে। প্রশ্ন করলে অ্যান্সার না পাইলে তখন বলতেন যে স্যার আমাদের কথা শুনে না। আমি কিন্তু একটা জিনিস লিখে আর এইদিকে খেয়াল করি কে কোনো কোশ্চেন করছে কিনা, ঠিক আছে। কিন্তু তারপরে সে কিন্তু একটা কমেন্টস করে ফেলছে। আপনারা যে একটা কমেন্টস করেন জিনিসটা তো বুঝে করতে হবে ভাই। আমি তো আপনার দেখতেছি, এই যে আমি এদিকে তাকাই, মানে আপনি কিন্তু দেখতে পাচ্ছি আপনার কমেন্টস, ঠিক আছে। আপনার কথা আমি কেন শুনবো না ভাই? আপনার কথা আমি কেন শুনবো না? আপনার জিনিস যদি আপনাকে যদি আমি বুঝাইতে না পারি, আমি কেন আসছি আজকে এখানে? আপনি তো এই জিনিস বাসায় পড়তে পারতেন, এই জিনিস তো সব বইয়ে আছে, এখানে তো আসার কোনো দরকার ছিল না। আচ্ছা যাই হোক, আসেন তাহলে আমরা স্বাধীনতার ইশতেহার পাঠ করি হচ্ছে কত তারিখে ভাই? এই 3রা মার্চ 1900 কত সাল? 1971 সালে, ঠিক আছে। এবং এই 3রা মার্চেই আমরা দেখেন, এই 3রা মার্চে আরেকটা ঘটনা ঘটে যে আমরা এই 3রা মার্চে আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা এই জাতীয় সঙ্গীত গ্রহণ করি হচ্ছে 1971 সালের এই 3রা মার্চে, ঠিক আছে। আমরা জাতীয় সঙ্গীত গ্রহণ করি, তার মানে আমাদের জাতীয় সঙ্গীত, এই যে রবীন্দ্রনাথ যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন, বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের, উনি তো জাতীয় সঙ্গীত রচনা করেন, উনি একটা কবিতা লিখেছিলেন। প্রেক্ষাপটটা কি ছিল? উনি যে রবীন্দ্রনাথ যে ইয়াটা করেছেন, এই কি বলে একটা কবিতা লিখেছেন, মানে আমাদের জাতীয় সঙ্গীতটা যে লিখেছেন, ওইটা প্রেক্ষাপটটা কি ছিল? কোন প্রেক্ষাপটে লিখেছেন? না না না, জি হ্যাঁ, বঙ্গভঙ্গের প্রেক্ষিতে, তাই না? রাইট। তার মানে হচ্ছে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, বাংলা যে 2টা প্রদেশে ভাগ হয়েছিল, ওই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কষ্ট পেয়ে উনি হচ্ছে এই একটা কবিতা লিখেছিলেন 25 লাইনে, যেটার নাম হচ্ছে কি ভাই বলেন তো? স্বদেশ কবিতা। এই স্বদেশ কবিতা থেকে 25 লাইনের ছিল এই কবিতাটা, সেখান থেকে আমরা 10 লাইনকে, প্রথম 10 লাইনকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছি। এবং এটা নিয়েছি কবে বলেন তো? এই 3রা মার্চ 1971 সালে হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছি, রাইট। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিলাম হচ্ছে এই 3রা মার্চ। আরেকটা জিনিস মনে রাখবেন, এই 3রা মার্চে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ পাই।
মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ওনার নাম হচ্ছে শঙ্কু সমাজদার। এটার ব্যাপারটা হচ্ছে 3রা মার্চে দেখেন বঙ্গবন্ধুর যে এই যে আন্দোলনের যে কর্মসূচি ছিল যে 2 তারিখে আমরা ঢাকায় হরতাল পালন করব, 3 তারিখে আমরা সারা দেশে হরতাল পালন করব। ওই 3 তারিখে সারা দেশে হরতাল পালন করতে গিয়ে রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে এই 3 তারিখে হরতাল পালন করতে গিয়েই শঙ্কু সমাজদার নামে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে পুলিশ হত্যা করে। এবং এইটাই ছিল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তাহলে দেখেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদও পেয়েছি আমরা রংপুরে, ঠিক একইভাবে আমাদের জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে প্রথম শহীদও পেয়েছি আমরা কোথায়? রংপুরে। ঠিক আছে, তার মানে এই 3রা মার্চে হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ পাইলাম, শঙ্কু সমাজদার। আচ্ছা, এরপরে আসেন। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ সাবিহা সুলতানা। আচ্ছা, এরপর আসেন 3রা মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 7 মার্চ, বঙ্গবন্ধুর 7 মার্চ। যদিও 7 মার্চ থেকে এখন কোশ্চেন বেশি একটা আসবে না, জাস্ট আমি কয়েকটা জিনিস জানার জন্য 7 মার্চটা বলছি। 7 মার্চ থেকে মনে রাখবেন এই যে আমাদের যে 7 মার্চের যে মহাসমাবেশ হলো, ঠিক আছে, এই সমাবেশে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন, এই ভাষণে বঙ্গবন্ধু 4টা দাবি করেছেন। শুধু রিটেনে লেখার জন্য এই 4টা দাবি খালি একটু লিখে নিয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের ছোটখাটো পরীক্ষায় রিটেন টাইপের ইয়াতে এইটা আসতে পারে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের বিষয়বস্তু ছিল হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে, এটা ছিল বঙ্গবন্ধুর 1 নাম্বার দাবি। চলমান সামরিক আইন বলতে কাদের কথা বুঝিয়েছে ভাই? ওই যে আমি এখন কত সালে আছি, 71 সালে না? মানে পাকিস্তানে কিন্তু 58 সাল থেকে কিন্তু সামরিক শাসন চলছে। কোনো এখন যেমন আমাদের সংসদীয় সরকার, নির্বাচিত সরকার, এরকম কোন সরকার নাই, সামরিক সরকার সেনাবাহিনীর হাতে। এই যে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরা সবাই হচ্ছে সামরিক শাসক ছিলেন। তার মানে এই সামরিক আইনকে কি করতে হবে? প্রত্যাহার করতে হবে। এটা ছিল বঙ্গবন্ধুর 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি ছিল বঙ্গবন্ধুর সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। একজন বলছে মাওলানা মোহাম্মদ ভাসানী কি ছিল স্যার? ভাই এখানে মাওলানা মোহাম্মদ ভাসানীর ইয়া তো আসে নাই, এখানে মাওলানা মোহাম্মদ ভাসানীর ইয়া তো আসে নাই। আচ্ছা, লিখা একটু বড় করে লিখবো মনে হচ্ছে না? আচ্ছা, রাইট। আচ্ছা, ঠিক আছে, আমি এরপরে বড় করে লিখতেছি, এটা জাস্ট লিখে রাখেন, সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর 3 নাম্বার দাবি হচ্ছে, আচ্ছা, এবার আমি বড় করে লিখতেছি, ঠিক আছে? এবার আমি বড় করে লিখতেছি। বঙ্গবন্ধুর 3 নাম্বার দাবি হচ্ছে এই যে যত গণহত্যা হয়েছে, সকল গণহত্যার তদন্ত করতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কোশ্চেন হবে না আমি জানি, কিন্তু এই জিনিসটা আপনার লাগবে, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে 4 নাম্বার, বঙ্গবন্ধুর 4 নাম্বার দাবি হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই ছিল হচ্ছে বঙ্গবন্ধুর 4টা দাবি। জাস্ট এই 4টা দাবি একটু মনে রাখেন, ঠিক আছে? জি জি, স্বাধীনতার দাবি বলতে এরকম 7 মার্চের ভাষণে উনি এরকম কোনো দাবি করেন নাই, ঠিক আছে? এই যে দেখেন এখানে চলমান সামরিক আইন বলতে সামরিক আইনের কথা বলছে। তারপর সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে কি আমাদের এই অঞ্চলে তাদের যে পাকিস্তানের সেনাবাহিনী ছিল তারাই তো বেসিক্যালি করতো সমস্যাগুলো। হ্যাঁ, তারপরে গণহত্যা,
ওই যে 70-এর আগ পর্যন্ত যত গণহত্যা করছে তারা, 69 সালে অনেকগুলা মানুষকে তারা হত্যা করছে, আপনারা দেখেছেন। সো তাদের যত গণহত্যা হয়েছে সেগুলো তদন্ত করার কথা বলছে। আর হচ্ছে নির্বাচিত প্রতিনিধি বলতে কাদের কথা বুঝিয়েছে ভাই? ওই যে 70 সালে দেখলাম না আমরা, যারা জয়লাভ করছে 167 জন এমপি আমাদের এখান থেকে হয়েছে, তাদের হাতে ক্ষমতা ছাড়ছে। এইটাই বলছে যে নির্বাচিত প্রতিনিধির হাতে কি করতে হবে? ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো এটা ছিল বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের 4টা দাবি। ঠিক আছে, আমরা 7 মার্চের পরে চলে যাব হচ্ছে আমরা 7 মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 16 মার্চ। 16 মার্চ লাগবে না, আপনার জাস্ট 18 মার্চ লিখবেন। 18 মার্চ 18 মার্চ 1900 কত সাল ভাই? আমি যা পড়াচ্ছি সব 71। ঠিক আছে, 18 মার্চ টিক্কা খান, ওনার সাথে ছিলেন হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলী, টিক্কা খান, ওনার সাথে ছিলেন হচ্ছে রাও ফরমান আলী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদের কমেন্টস দেখা যায়। ঠিক আছে, অবশ্যই আপনাদের কমেন্টস দেখা যায়, আমি দেখতে পাচ্ছি, আমি সবার কমেন্টসই দেখতে পাচ্ছি ভাইয়া। আমি বঙ্গবন্ধুর 4টা দাবি লিখে দাও, তো একজন বলতেছে স্যার মনে হয় আওয়ামী। কোন? আচ্ছা, এরপর আসেন। তাহলে টিক্কা খান, ওনার সাথে ছিলেন রাও ফরমান আলী। তারা কি করেন? তারা হচ্ছে এই যে 25 তারিখে আমাদের উপর যে গণহত্যাটা চালাবে সেটার পরিকল্পনাটা করেন, নীল নকশা করেন, সার্চ লাইটের নীল নকশা করেন। ঠিক আছে, তার মানে অপারেশন সার্চ লাইটের নীল নকশা, অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেন। ঠিক আছে, টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেন এই 18 তারিখে। 18 মার্চের পরে আমরা চলে যাব 19 মার্চ। 19 মার্চ এখান থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে 19 তারিখ। জি জি বলেন। এরা সবাই মেজর, আর ও হচ্ছে তাদের সেনাবাহিনীর প্রধান দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর টিক্কা খান এই পূর্বাঞ্চলীয় প্রধান ছিলেন তখন। আমাদের এই অঞ্চলের তাদের যে সেনাবাহিনী ছিল তাদের প্রধান ছিলেন হচ্ছে টিক্কা খান। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে দেখেন, এই 19 তারিখে হানাদার বাহিনীর বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম, হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করি আমরা এই 19 তারিখে। এই জিনিসটা আমি বলতেছি, একটু আগে লিখে তারপরে বুঝিয়ে দিচ্ছি। প্রথম সশস্ত্র প্রতিরোধ, সশস্ত্র প্রতিরোধ, প্রতিরোধ করি হচ্ছে আমরা এই 19 মার্চ। হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এরপরে আসেন, এবার দেখেন এই ব্যাপারটা হচ্ছে, দেখেন এই 19 তারিখে পাকিস্তানিরা কিন্তু তারা দেখেন 16 তারিখ থেকে পাকিস্তান থেকে আমাদের 25 তারিখে যে আক্রমণ করবে সেটার পরিকল্পনা করে 18 তারিখে। তার আগে 16 তারিখ থেকেই তারা হচ্ছে পাকিস্তান থেকে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা শুরু করলো, যুদ্ধের অস্ত্র, গুলি, তারপরে গোলা বারুদ। ঠিক আছে, সৈন্য বাড়ানো শুরু করলো আস্তে আস্তে। তার মানে এই অঞ্চলে তারা একটা বড় ধরনের আক্রমণ চালাবে। আর 18 তারিখে তো দেখলেন নীল নকশাটা করলো, পরিকল্পনাটা করলো। ঠিক একই তার অংশ হিসেবে 19 তারিখে আমাদের গাজীপুরের জয়দেবপুর জায়গাটার নাম একটু মনে রাখতে হবে। গাজীপুরের জয়দেবপুরে আমাদের একটা সেনানিবাস আছে, ছিল, এখনো আছে, রাজেন্দ্রপুর যে সেনানিবাস, ওই জয়দেবপুরের ওই সেনানিবাসে আমাদের ওইখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর অংশ ছিল, বাঙালি অফিসারও ছিল, মানে সেনাবাহিনীর মধ্যে বাঙালি অফিসারও ছিল। তো তারা কি করলো, তারা চিন্তা করলো যে বাঙালি অফিসারদের হাতে যদি অস্ত্র থাকে, আমরা যে 25 তারিখে আক্রমণ করব, বাঙালি অফিসারদের হাতে যদি অস্ত্র থাকে তারা তো প্রতিরোধ করবে, তাই না? তো তাদেরকে প্রথম ওই 19 তারিখে এই গাজীপুরে জয়দেবপুরে সেনানিবাসে তাদেরকে প্রথম নির্দেশ দিল যে আপনারা সবাই অস্ত্র জমা দেন।
আচ্ছা বলতেছি, শেষ তো করিনি আমি এখনো, ঠিক আছে। তো তাদেরকে বললো যে আপনারা সবাই হচ্ছে জমা এই অস্ত্র জমা দেন। তো আমাদের অফিসাররা, তারা তো সেনাবাহিনীর অফিসার, তারা তো বিজ্ঞ মানুষ, তারা তো বুঝতে বাকি রইল না যে একটা ঝামেলা হয়তো করতে পারে তারা। তখনই তারা বললো যে না, আমরা কোনো অস্ত্র জমা দিব না। তখন কি হলো, তখন তাদের সাথে সম্মুখ একটা যুদ্ধ হলো, সরাসরি একটা যুদ্ধ হলো, আমাদের অফিসারদের সাথে তাদের সেনাবাহিনীর একটা সম্মুখ যুদ্ধ হলো। এবং এই যুদ্ধে ওই দিন কিন্তু তারা এই 20 জন আমাদের অফিসারকে তারা হত্যা করলো, 20 জন বাঙালি সেনা অফিসারকে তারা হত্যা করলো। এই কত তারিখে ভাই? 19 তারিখে। এই কারণে এই দিনটাকে স্মরণীয় রাখার জন্যই আমাদের মুক্তিযুদ্ধের যে প্রথম যে ভাস্কর্য, যেটা নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। তাহলে এবার যদি বলি জাগ্রত চৌরঙ্গী কোথায় আছে বলতে পারবেন? এই গাজীপুরের জয়দেবপুর। এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর গাজীপুর। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। এই যে এই ঘটনাটা স্মরণীয় রাখার জন্য আমরা মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য নির্মাণ করি এখানে, ঠিক আছে। এবং এটা নির্মাণ করেন কে? জাগ্রত চৌরঙ্গী নির্মাতা ভাস্কর, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, রাইট। এই যে তৌফিকুল ইসলাম ভাই সুন্দর একটা অ্যান্সার দিয়েছে এতক্ষণে, একটু আগে একটা অ্যান্সার দিয়েছিল, একটা কমেন্টস করেছিল। যাক, এখন আপনার ইয়াতে আমি খুশি হয়েছি। এই যে দেখেন, উনি সুন্দর একটা অ্যান্সার দিয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদেরকে নিরস্ত্রীকরণ শুরু হয়, এই কারণে কিন্তু জয়দেবপুরে সংঘর্ষ বাধে। এই কথাটাই আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন 19 তারিখের পরে, তার মানে আমাদের হানাদার বাহিনীর প্রথম আমরা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম এই 19 তারিখে, ঠিক আছে। এরপর আসেন 19-এর পরে আমরা চলে যাব হচ্ছে 25 মার্চ। 19 তারিখের পরে আমরা চলে যাব হচ্ছে 25 মার্চ, সেই ভয়াল রাত। আচ্ছা, 25 তারিখ থেকে মনে রাখবেন 25শে মার্চ অপারেশন সার্চলাইট, তাই না? অপারেশন সার্চলাইটের নেতৃত্বে ছিলেন হচ্ছে টিক্কা খান। অপারেশন সার্চলাইটের নেতৃত্বে ছিলেন হচ্ছে টিক্কা খান। 3 স্টার হবে এগুলোর মধ্যে 3 স্টার। অপারেশন সার্চলাইটে ঢাকা শহরের দায়িত্বে ছিলেন, এই যে আরেক দুষ্ট দেখেন, ঢাকা শহরের, এগুলো সব দুষ্ট বাহিনী। ঢাকা শহরের দায়িত্বে ছিলেন, ওনার নাম হচ্ছে রাও ফরমান আলী। এই যে টিক্কা খান, নেতৃত্বের টিক্কা খান, উনার ইয়াতেই। এগুলো সব পাকিস্তানি, সব পশ্চিম পাকিস্তানি, ঠিক আছে। তার মানে রাও ফরমান আলী হচ্ছে ঢাকা শহরের দায়িত্বে ছিলেন, আর ঢাকার বাইরের দায়িত্বে ছিলেন অন্যান্য অঞ্চল। ঢাকার বাইরের দায়িত্বে ছিলেন খাদিম হোসেন রেজা। ঢাকার বাইরের দায়িত্বে ছিলেন হচ্ছে খাদিম হোসেন রেজা। ঠিক আছে, ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন হচ্ছে খাদিম হোসেন রেজা। আচ্ছা, এই যে দেখেন, তারা যে এই 25 তারিখ রাতে আমাদের উপরে যে এই যে হত্যাযজ্ঞটা চালালো, এই গণহত্যাটা যে চালালো, তারা আমাদের মেইন পয়েন্ট গুলোতে আগে আক্রমণ করলো। মেইন পয়েন্ট কোনগুলো? যেখান থেকে আসলে আমাদের বিদ্রোহ হতে পারে, যেখান থেকে প্রতিরোধ হতে পারে। এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আগে নিরস্ত্রীকরণ করা, আমাদের সেনাবাহিনীর অস্ত্র আগে নিয়ে নেওয়া। আমাদের মেইন আন্দোলনের জায়গা ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যেখান থেকে আপনারা জানেন যে যখনই কোনো আন্দোলন হয়েছে, এই আন্দোলন সফল হয় না, এরকম কোনো ঘটনা ঘটে না এখন পর্যন্ত। তার মানে তারা প্রথমেই আক্রমণটা করলো ঢাকা ইউনিভার্সিটিতে।
এবং ওই রাতে তারা শুধুমাত্র ওই রাতে ঢাকা ইউনিভার্সিটির একটা হল, ইকবাল হল, যেটা বর্তমানে জহুরুল হক হল, ওই এক ইকবাল হল থেকে তারা 200 ছাত্রকে তারা হত্যা করে। একটা হল থেকে। তার মানে চিন্তা করেন, একটা হলে 200 ছাত্র, মানে সামনে যা পেয়েছে সবাইকে তারা হত্যা করছে শুধু ওই রাতে। শুধুমাত্র ওই রাতে। এটা এগুলা এই ইনফরমেশন গুলো লিখতে হবে না, আসবে না পরীক্ষা, জানার জন্য বলছি যে তারা কি পরিমাণ আমাদের উপরে হত্যাযোগ্যতা চালিয়েছে। দেখেন, শুধুমাত্র ওই রাতে তারা হচ্ছে জগন্নাথ হল যেটা আছে, জগন্নাথ হলের 500 থেকে 600 হিন্দু ছাত্রকে তারা হত্যা করে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির একটা জগন্নাথ হল থেকে। শুধুমাত্র ওই রাতে তারা ঢাকা শহরে যেই পরিমাণ মানুষকে হত্যা করে, এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী। নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে রিপোর্ট করে যে তারা শুধুমাত্র ওই রাতে ঢাকা শহরে তারা 7,000 বাঙালিকে তারা হত্যা করে। এক রাতে 7,000 বাঙালিকে তারা ওই দিন হত্যা করে, ওই রাতে হত্যা করে। এবং পুরা বাংলাদেশে এরপর তো আপনারা জানেন 11টার পর থেকে মানুষজন সব ঘুমোয়, কারণ এখন আপনি একটু গ্রামে গেলে বুঝবেন যে 10টার পরে মানুষ সব কিন্তু ঘুমায় যায়। তৎকালীন সময় মানুষ সারাদিন কাজ করতো, এসে খাওয়া দাওয়া করে 7টার মধ্যে তারা কিন্তু ঘুম, রাইট? হ্যাঁ। তো ওই ঘুমন্ত মানুষের উপরে 11টার পর তারা যে এই যে হত্যাযজ্ঞটা চালিয়েছে, সারা বাংলাদেশ থেকে তারা শুধুমাত্র ওই রাতে 30 থেকে 40,000 বাঙালিকে এই বর্বর হত্যা করে। এবং শুধু হত্যা মানে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কয়েক হাজার বাড়িঘর। ওই বাড়িঘরের ভিতরে কিন্তু মানুষজন ঘুমন্ত অবস্থায় ছিল। যারা বের হইতে পারছে তারা তো বের হয়েছে, আর না হলে ম্যাক্সিমাম মানুষই ওই যে বৃদ্ধ মানুষ, শিশু যেগুলো আছিল সব জেলে পুরে একদম শেষ হয়ে গেছে শুধুমাত্র ওই রাতে। এই যে তাদের যে এই যে হত্যাযোগ্য, এই হত্যাযোগ্য সর্বপ্রথম যেই ব্যক্তি বহির্বিশ্বের মানুষের কাছে তুলে ধরেন, একজন সাংবাদিক, এই নামটা আপনাদের পরীক্ষা আসে, ওনার নাম হচ্ছে কি জানেন? সাইমন রিং। এই হত্যাযোগ্য সর্বপ্রথম যিনি বহির্বিশ্বে তুলে ধরেন, ওনার নাম হচ্ছে সাইমন রিং। সাইমন রিং, ঠিক আছে? উনি হচ্ছে, এই সাইমন রিং হচ্ছে ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক। ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক। এই সাইমন রিং এই 25শে মার্চের যে তাদের যে গণহত্যা ছবি বহির্বিশ্বে তুলে ধরেন। বহির্বিশ্বের মানুষের কাছে তুলে ধরেন হচ্ছে সাইমন রিং। এই নামটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 25শে মার্চের পরে এবার আমি একটু ঝামেলায় পড়বো, ঠিক আছে? সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা নিয়ে একটু ঝামেলায় পড়বো। হ্যাঁ, না সঠিকটা তো ভাই তখন তো আমারও জন্ম হয় না, আমি কেমনে সঠিক কমু? ঠিক আছে, এখন এগুলো তো আমাদের বই পড়ে ইতিহাস জানতে হয়। এখন বই তো কেউ না কেউ লিখছে, তো ইতিহাস বিকৃতি হতে পারে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা জানেন যে এরপরে এই 25 তারিখে রাতেই কি করে, যে মানে যেটা বলা হয় আর কি, যে বঙ্গবন্ধু সে হচ্ছে রাত 12:20 রাত্রে 12:20 উনি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেন। কিসের মাধ্যমে দেন? ওয়্যারলেস এর মাধ্যমে। আপাতত এটা শুনে রাখেন, লিখতে হবে না, আপাতত শুনেই রাখেন, এখানে লিখতে হবে না। ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন, এবং তার স্বাধীনতার ঘোষণাটা ছিল ইংরেজিতে ছিল। যিনি দিচ্ছে নাম ঠিক আছে, তো তার ইয়াটা ছিল ইংরেজিতে ছিল, এরকম ছিল যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, I call upon the people of Bangladesh, wherever you might be, with whatever you have, your fight must go on until the last soldier of Pakistan army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. আমি যদি বাংলা করে এটা এরকম হয় যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলার সকল মানুষকে আহ্বান করতেছি, আপনারা যে যেখানে আছেন, যার যাই কিছু আছে, হানাদার বাহিনীর শেষ সৈন্যটুকু বাংলার মাটি থেকে উচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত আপনারা আপনাদের যুদ্ধ চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের ফাইনাল ভিক্টরি, চূড়ান্ত বিজয় অর্জন না হবে। এটা ছিল, মানে ইংরেজিতে ভাষণটা দিয়েছেন। ইংরেজিতে ভাষণটা দেওয়ার ইয়াটা ছিল কি বলে, উদ্দেশ্য হচ্ছে, ইংরেজিতে কেন দিলেন ভাই? উদ্দেশ্য কি?
সবাই যেন বুঝতে পারে এটা আমাদের স্বাধীনতার ঘোষণা। এই কারণে হচ্ছে উনি ইংরেজিতে ভাষণ দিয়েছেন। এই কারণে তো বলছি যে আমিও এখানে একটা ঝামেলায় পড়বো, আপনি যেমন ঝামেলায় পড়ছেন, এই কারণে এটা পড়াইতে গেলে আমিও ঝামেলায় পড়ি, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এরপরে হচ্ছে তাকে তো পাকিস্তানিরা ধরে নিয়ে গেল। এখন এটার মধ্যে আবার আছে, কনফিউশন আছে যে উনি কি নিজে ধরা দিয়েছেন নাকি নেগোসিয়েশনের মাধ্যমে নিজে ধরা দিয়েছেন নাকি পাকিস্তানিরা তাকে ধরেছে, এটার মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে। সো জি, এখন এখন আরেকটা ব্যাপার হইতে পারে এরকম যে সে তো নেতা ছিলেন, একটা মনে করেন আপনি একজন সাধারণ মানুষকে মেরে ফেলতে পারবেন, কিন্তু যারা লাইমলাইটে আছে তাদেরকে মারা তো অত সহজ না, কারণ সারা বিশ্বের মানুষ এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে, বিপদে পড়তে পারে। হস্তান্তর করতে হবে, হ্যাঁ হ্যাঁ। এই যে উনি তো তৎকালীন সময় সবচেয়ে জনপ্রিয় নেতা পূর্ব পাকিস্তানের, একজন নেতাকে তো চাইলে আপনি এমনি মেরে ফেলতে পারবেন না, কারণ তাকে যদি মারেন তাহলে এটা নিয়ে সারা বিশ্ব কথা হবে, পাকিস্তান বিপদে পড়ে যাবে। আপনারা জানেন যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাহায্য ছাড়া চলতে পারে না, তাহলে প্রত্যেকটা রাষ্ট্র এটার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অর্থনৈতিক অবরোধ দিবে, বিভিন্ন ভাবে তাদের ইয়া করবে। এত সহজ না একজন নেতাকে আপনি মেরে ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা 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 পারবে না ভাই, এটার মধ্যে ইয়া আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, তো এখন পাকিস্তানিরা হচ্ছে ওনাকে তো ধরে নিয়ে গেল। এখন কথা হচ্ছে দেখেন 25 তারিখের পরে 26 তারিখে হচ্ছে ওনার যে ঘোষণাটা, সেটা হচ্ছে আবার মানে সারাদিন প্রচার করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল হান্নান। আমি আগে এগুলো নোট করে দিতাম, এই জিনিসগুলো এখন যেহেতু বিতর্ক হচ্ছে এগুলো এখন নোট করে দিচ্ছি না, জাস্ট শুনে রাখেন যে পরবর্তীতে ওই তার যে ঘোষণাটা সারাদিন রেডিওতে প্রচার করেন, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আব্দুল হান্নান, উনি এটা সাধারণ ঘোষণা করেন। এখান থেকে প্রশ্ন আসবে না, এটা ধরে রাখেন, এখান থেকে এখন কোনো প্রশ্ন আসবে না। আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এরপরে আমি যে টপিকটাতে যাব, আমাদের প্রথম সরকার গঠন, সেইটা নিয়ে আপনার পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক আছে। সেই জায়গায় তো ঘুরে ফিরে আসতেছেন, আমি তো বলছি যে এখান থেকে প্রশ্ন আসবে না, এই টাইপের প্রশ্ন আসবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন বলছি যে এখন কথা হচ্ছে যে দেখা গেছে যে পরের দিন 27 তারিখে ওই যে তার যে স্বাধীনতার ঘোষণাটা, সেকেন্ড দিন মানে 25 তারিখে রাতে তো ঘটনাটা ঘটলো, 26 তারিখে সারাদিন এটা প্রচার হলো, আব্দুল হান্নান উনি প্রচার করলেন রেডিওতে। পরের দিন আবার আমাদের তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ছিলেন জিয়াউর রহমান, উনি হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে আবার হচ্ছে এই স্বাধীনতার ঘোষণাটা আবার প্রচার করেন, আবার নিজে ঘোষণা দেন, ঠিক আছে, এবং বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন। এইটাই এখন পর্যন্ত ইতিহাসে আছে। যাই হোক, এটা নিয়ে যদি আবার আমরা যদি ইতিহাসের আরো মানে ট্রাস্টেড সোর্স বা তথ্য পাই, আমরা আবার এটাকে আপডেট করে নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন কিচ্ছু করার নাই, বাংলাদেশ ভাই এখন এই জিনিস নিয়ে মারামারি করার কিচ্ছু নেই নিজেদের মধ্যে, শুধু একটা সিলি টপিকস দিয়ে কে ঘোষণা দিল কে ঘোষণা দিল না, এটা নিয়ে কি আসে যায় ভাই। দেশটা ভালো থাকুক, সবাই মিলে ভালো থাকি, এই একটা জিনিস নিয়ে দেখবেন মারামারি করতে করতে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব, এভাবেই তো শুরু হয়, এভাবেই মানুষের মধ্যে ছোট্ট একটা সিলি টপিকস নেই, কে ঘোষণা দিল কে দিল না, দরকার আছে ভাই এটা নিয়ে মারামারি করার। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন আচ্ছা তারপরে আসেন আমরা এবার চলে যাব যে ওনাকে তো এবার পাকিস্তানিরা ধরে নিয়ে গেল, এরপরে জিয়াউর রহমানও আবার ঘোষণা দিলেন, এটা ইয়া করলেন। এখন কথা হচ্ছে দেখেন, একটা দেশ আমরা নিজেরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি, আমরা নিজেরা বলছি আমরা স্বাধীন। একটা দেশ স্বাধীন হইতে হলে, একটা স্বাধীন দেশ হইতে হলে কয়টা জিনিস লাগে জানেন? একটা দেশ হইতে হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে না? কি কি লাগবে? জনসংখ্যা লাগবে, তারপরে জায়গা লাগবে, ভূখণ্ড লাগবে, রাইট? দেখেন আমাদের জনসংখ্যাও আছে, আমাদের ভূখণ্ড আছে, কিন্তু 3 নাম্বার সরকার কি আছে আমাদের? এখন পর্যন্ত কোন সরকার আছে? আমাদের সরকার গঠন করতে হবে না ভাই? তাহলে সরকার লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সর্বশেষ, সেটা হচ্ছে সার্বভৌমত্ব, রাইট? তার সার্বভৌমত্ব জিনিসটা কি? সার্বভৌমত্ব মানে হচ্ছে এই যে আপনি বলছেন নিজে স্বাধীন,
এটা সবাই মানতে হবে। সবাই যদি মানে যে না আপনি স্বাধীন, তখনই আপনি স্বাধীন। এটাকেই বলে সার্বভৌম পাওয়ার। বুঝছেন তো? এই যে আপনাকে সবাই স্বীকৃতি দিতে হবে স্বাধীন দেশ হিসেবে। সবাই যদি স্বীকৃতি দেয়, মানে যে আপনি স্বাধীন, তাহলেই আপনি বলতে পারবেন আপনি স্বাধীন, মানে আপনি সার্বভৌম পাওয়ার অর্জন করলেন। কিন্তু আপনি নিজে বলছেন স্বাধীন, কিন্তু পৃথিবীর কোনো দেশ আপনাকে স্বাধীন দেশ মানে না, তার মানে কিন্তু আপনি কি করতে পারলেন না, সার্বভৌম পাওয়ার অর্জন করতে পারলেন না। ওরা এটার মধ্যে এই যে দেখেন তাদের যে ইয়াগুলো আছে, এটার মধ্যে তো বিতর্ক আছে। যেমন তারা বলছে তারা স্বাধীন, আবার কিছু কিছু দেশ মানতেছে, আমরা মুসলমানরা ঘোষণা দিচ্ছে তারা স্বাধীন, কিন্তু আবার কিছু কিছু দেশ সেটা আবার মানে না, হ্যাঁ মানতে চায় না। তো এই কারণে তো দেখা যায় যে কিছুদিন পর পর ইসরায়েল গিয়ে হামলা করে। আমাদের বাংলাদেশে কি পারবে ইসরায়েল হামলা করতে? এসে পারবে না, কারণ আমাদের সার্বভৌম পাওয়ার আছে। বুঝছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যেহেতু দেখ একটা রাষ্ট্র হইতে হলে যে 4টা জিনিস লাগবে, আমাদের 2টা জিনিস আছে, জনসংখ্যা আছে, তারপরে হচ্ছে ভূখণ্ড আছে, কিন্তু আমাদের সরকার নাই এখন, তাই না? আমরা একটা সরকার গঠন করব। চলেন আমরা এবার একটা সরকার গঠন করব। তাহলে বাংলাদেশের, জি জি আসতেছি, এবার লিখেন বাংলাদেশের প্রথম যে সরকার সেটার নাম হচ্ছে মুজিবনগর সরকার। লিখে দিচ্ছি, এটা আরেকটা নাম হচ্ছে অস্থায়ী বিপ্লবী সরকার। অস্থায়ী বিপ্লবী সরকার, যেটা আরেকটা নাম ছিল প্রবাসী সরকার। প্রবাসী সরকার। হ্যাঁ, এটা একটা সমস্যা, বুঝছেন? আমাদের দেশেই প্রথম যেখানে ইতিহাস ডেইলি পরিবর্তন হতে পারে। আসলেই আপনি দেখেন, এই যে জুলাইয়ের গণহত্যা নিয়ে প্রথম আলো কিছুদিন আগে একটা রিপোর্ট করছে, যেখানে মানে পুরা জিনিসটা মানে তারা বিভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তো পরবর্তীতে কেউ যদি রেফারেন্স দেয়, ওই যে প্রথম আলো টানবে, যে এই যে প্রথম আলোর রিপোর্ট দেখছে, ঠিক আছে? বয়কট একজন দুইজন করলে তো আর হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার আসেন। তো যেটা বলছিলাম, আমাদের প্রথম সরকার সেটা হচ্ছে, আচ্ছা বলেন এটার নাম মুজিবনগর সরকার, আরে প্রবাসী সরকার কেন? দেশের বাইরে থেকে, রাইট। তার মানে আমাদের প্রথম যে সরকার সেটা কিন্তু দেশে গঠন হয় নাই, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে বঙ্গবন্ধুকে যখন তারা ধরে নিয়ে গেল, এরপরে কিন্তু আমাদের মানে পাওয়ার লিড দেওয়ার মতো যে নেতা ছিলেন উনি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। সো তাজউদ্দিন আহমেদ উনি গেলেন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য, ভারতে গেলেন। তার কিন্তু উদ্দেশ্য ছিল না কোনো সরকার গঠন করার, কোনো উদ্দেশ্য ছিল না। উনি গিয়েছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য, যে কিভাবে আমরা, যেহেতু তারা আমাদের উপরে এরকম হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে কিভাবে আমরা মুক্তিযুদ্ধটা করে তাদেরকে বের করতে পারি, এটা ছিল তার উদ্দেশ্য। তো উনি যখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে গেলেন, তখন ইন্দিরা গান্ধী হচ্ছে প্রথম যে তাকে পরামর্শ দিলেন যে আপনি তাড়াতাড়ি একটা সরকার গঠন করেন, কারণ আপনার হয়ে যদি আমি বহির্বিশ্ব অন্য দেশের কাছে বলি যে তাদেরকে স্বীকৃতি দেন বা তাদেরকে হেল্প করেন, সেটা কেমনে বলবো? একটা দেশ হইতে হলে 4টা জিনিস লাগে, আপনার তো 4টা জিনিসই নাই, আপনার তো সরকারই নাই, আসল জিনিস তো সরকার, সরকারই তো নাই। সো তাড়াতাড়ি আপনি কি করেন, একটা সরকার গঠন করেন। তখন কি করলেন উনি, ওই যে আগরতলাতে বসে, ত্রিপুরার যে রাজধানী আগরতলা, ওই আগরতলাতে বসে ইমিডিয়েটলি 6 সদস্য বিশিষ্ট একটা সরকারের ঘোষণা দিলেন, যেটার নাম এই কারণে কি বলা আছে ভাই? তাহলে এই সরকার গঠন উনি ঘোষণা দিয়েছেন কবে? এটা 10 এপ্রিল 1971 সালে। 1971 সালে গঠন হয়, মুজিবনগর সরকার গঠন হয়। কোথায় গঠন হয় এটা একটু লিখে রাখেন, এটা হচ্ছে আগরতলাতে, আগরতলা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সরকার গঠন হচ্ছে আগরতলাতে, এই কারণে এটার নাম হচ্ছে প্রবাসী সরকার, ঠিক আছে? পরবর্তীতে শেখ মুজিবের নাম অনুসারে হচ্ছে মুজিবনগর সরকার হয় আর কি, হ্যাঁ। এবং এরপরে দেখেন উনি ঘোষণা দিলেন, এই 6 সদস্য বিশিষ্ট একটা সরকার ঘোষণা দিলেন, তারপরে কিন্তু উনি দেশে চলে আসছেন। তাহলে ঘোষণা যে দিয়েছেন, যাদেরকে রাষ্ট্রপতি বানালেন, প্রধানমন্ত্রী বানালেন, তাদের কি করতে হবে? শপথ নিতে হবে না ভাই? তো উনি দেশে এসে, এবার দেশে এসে তার পরের সপ্তাহে অর্থাৎ 17 এপ্রিল তারা কি করলেন, এই যে 6 জনের মধ্যে একজন অনুপস্থিত, মানে বঙ্গবন্ধু হচ্ছে অনুপস্থিত, বাকি 5 জন তো উপস্থিত।
বাকি 5 জন তারা কি করলেন? শপথ নিলেন, শপথ নেন। 17 এপ্রিল হচ্ছে তারা শপথ নেন। কোথায় শপথ নেন ভাই? 17। আচ্ছা গত ক্লাসটা মুক্তিযুদ্ধ 1 এর ক্লাসটা আপনাদের মধ্যে কে করছেন? 5-7 নিছিল ক্লাস, আপনি করছেন? এইসব জিনিস কি পড়ানো হয়েছে? তাহলে সেক্টর পড়াইলো কোন সময়? সেক্টর কমান্ড এর ভিতরে পড়াই ফেলছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন 17 এপ্রিল তারা কি করে? তারা শপথ নেয়। কোথায় শপথ নেয়? শপথ নেয় হচ্ছে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবের পাড়া গ্রামের নাম হচ্ছে ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলা, জায়গাটার নাম হচ্ছে বৈদ্যনাথ তলার আম্রকানন মানে কি ভাই? আম বাগান। ঠিক আছে, এই যে আমাদের জাতীয় গাছ কি? আম। কেন রাখা হয়েছে জাতীয় গাছ? ঠিক আছে, আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটির যেখান থেকে হচ্ছে আপনার ওই যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, ওইখানেও আম গাছ ছিল। ঠিক আছে, সো আমাদের এই আম্রকানন হচ্ছে আমের বাগান এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে তারা এসে কি করেন? শপথ নেন। ঠিক আছে, তারা এসে শপথ নেন হচ্ছে ওই দিন। আচ্ছা, এরপরে আসেন, এই যে শপথ নিলেন, এই যে 6 সদস্য বিশিষ্ট আমাদের যে সরকার, তারা যে শপথ নিলেন, আমরা দেখব এই যে অনুষ্ঠান, শপথ অনুষ্ঠান, এই অনুষ্ঠান পরিচালনা করেন, এই শপথ গ্রহণ যে অনুষ্ঠান পরিচালনা করেন, এই অনুষ্ঠানটা পরিচালনা করেন আব্দুল মান্নান। ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। আর তাদেরকে শপথ পাঠ করান। কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী, তাই না? এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। শপথ, এবার কিন্তু এইগুলা থেকেই প্রশ্ন আসবে, দেখবেন। শপথ পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। শপথ পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের মোট সদস্য, আমি কিন্তু মুজিবনগর সরকার পড়াচ্ছি, খেয়াল করছেন? মুজিবনগর সরকারের মোট সদস্য কয়জন? একটু আগে বলছিলাম 6 জন। মুজিবনগর সরকারের মোট, এটাকে যেন কি বলে, মন্ত্রণালয়। হ্যাঁ, মোট মন্ত্রণালয় কয়টা? 12টি। 6 জনে 12টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে। ঠিক আছে, মোট মন্ত্রণালয় ছিল হচ্ছে 12টি। মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয়, সেটা হচ্ছে 8 নং থিয়েটার রোড। কোথায় এটা? কলকাতা। 8 নং থিয়েটার রোড, কলকাতা। জি জি, না, এই শপথ তো আমরা বাস্তব আইসা একদম প্রকাশ্যে করছি, শপথ পাঠ করছি আমরা প্রকাশ্যে এসে। কোনটা? হ্যাঁ, ওই যে বঙ্গবন্ধু ওইখানে গেছে তাদের সাথে, আরে তাজউদ্দিন আহমেদ গেছে দেখা করতে, ওই আলোচনাটা তো আর হয় না, প্রকাশ্যে আসে নাই। ঠিক আছে, কিন্তু পরামর্শটা দিয়েছে হচ্ছে ইন্দিরা গান্ধী, যে আপনি তাড়াতাড়ি করে একটা সরকার গঠন করেন। পরে ওখান থেকে সরকার গঠন করলে দেশে এসে আমরা প্রকাশ্যে শপথ নিছি আমরা এখানে। ঠিক আছে, কারণ আমরা তো ঘোষণা দিয়েছি আমরা স্বাধীন, তাহলে আমরা এই কাজগুলো গোপনে করবো কেন? বুঝছেন তো ব্যাপারটা? তো এগুলো আমরা প্রকাশ্যে করছি, এবং অনলাইনে সার্চ দিলে ফুটেজও পাবেন, সুন্দর সুন্দর ফুটেজ আছে তারা যে শপথ নিছে, ওগুলো ফুটেজও আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন।
ঠিক আছে। আচ্ছা এবার আসেন, তো আমরা যদি এবার মন্ত্রিসভার সদস্য যারা আছে তাদের ইয়াটা দেখি, তাহলে এবার দেখেন, তাহলে তারা শপথ নিল কবে বলেন তো? শপথ নিল কবে? 17 এপ্রিল না? 10 তারিখে হচ্ছে সরকার গঠন করলো, আর 17 এপ্রিলে সে তারা শপথ নিল, রাইট? তাইলে এবার বলেন যে যেহেতু 17 এপ্রিল তারা হচ্ছে শপথ নিছে, আর 8 নং থিয়েটার রোড হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয়, রাইট? আচ্ছা আচ্ছা, আচ্ছা আজান দিচ্ছে, তো অনলাইনে যারা আছেন আজান দিচ্ছে, এই কারণে আমরা 1টা মিনিট একটু ইয়ে নিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আসেন, এবার আসেন। আচ্ছা চলেন, তো আমি যেখানে ছিলাম, 17 এপ্রিল তারা হচ্ছে শপথ নিল, তার পরের দিন 18 এপ্রিলে একটা ঘটনা ঘটে, এটা একটু মনে রাখেন যে 18 এপ্রিল এটা হচ্ছে বাংলা এই আমাদের যে এই অস্থায়ী যে সচিবালয় ছিল সেখান থেকে আমাদের একজন ব্যক্তি বিদেশি কোনো মিশনে প্রথম, যেহেতু অস্থায়ী সচিবালয় এটা আমাদের মিশন এখানে, প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বিদেশি কোনো মিশনে, প্রথম মোহাম্মদ হোসেন আলী, এম হোসেন আলী। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে 18 এপ্রিল মোহাম্মদ এম হোসেন আলী বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। প্রথম পতাকা, এই যে বিদেশি কোনো মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। এবার আমরা দেখবো এই যে মন্ত্রিসভার যে 6 জন ছিলেন,
কলকাতাতে, হ্যাঁ কলকাতাতে, এটা হচ্ছে কলকাতায়, রাইট। হ্যাঁ, এবার আসেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, তো আমরা মুজিবনগর সরকারের মন্ত্রিসভা দেখবো আমরা এখন। মন্ত্রিসভা, মন্ত্রিসভাতে কারা কারা ছিলেন, যে 6 জন ছিলেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু আসবে না কখনো পরীক্ষায়, আমি একজন বাদ দিলাম, ঠিক আছে। উপরাষ্ট্রপতি, ওনার ওনার পরিবর্তে একজন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। তারপর আসেন, হ্যাঁ এখন আর শেখ মুজিবকে নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, এই কারণে বাদ দিয়েছি আর কি, বুঝছেন তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা নাম ছাড়া দিয়ে দিব। আচ্ছা দেন দেন, দিলাম দিলাম, যান। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হচ্ছে শেখ মুজিব। আচ্ছা, এরপর আসেন, যাক, এরপর আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে, দেখেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, এটা সবাই জানেন তাই না, কিন্তু উনি কিন্তু আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 6 জনে 12টা মন্ত্রণালয়, তাই না। তার মানে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, প্রতিরক্ষা। তারপরে উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, শিক্ষা। তারপরে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তারপরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, স্থানীয় সরকার। তাজউদ্দিন আহমেদ, হ্যাঁ হ্যাঁ, 6টা মিনিমাম, 6টা ইয়া থাকেন, দায়িত্বে থাকেন। তাজউদ্দিন আহমেদ। এরপর আসেন, 17 এপ্রিল কে শপথ নেন তা একটু পূর্ণতায় বলেন, মানে কি বলছে পূর্ণতায়। 17 এপ্রিল শপথ পড়ান অধ্যাপক ইউসুফ আলী, হ্যাঁ অধ্যাপক ইউসুফ আলী, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, আমরা যদি দেখি আমাদের অর্থমন্ত্রী, অর্থ, বাণিজ্য এবং শিল্প, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বাণিজ্য এবং শিল্প। প্রথম শিল্পমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী, প্রথম বাণিজ্য মন্ত্রী, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন, হ্যাঁ, মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর আলী। অর্থ, বাণিজ্য, শিল্প। তারপর আসেন, আমরা যদি দেখি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে কৃষি মন্ত্রী, কৃষি। তারপরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হচ্ছে AHM কামারুজ্জামান। AHM কামারুজ্জামান। আর আরেকজন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পররাষ্ট্র। তারপরে আইনমন্ত্রী, আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হচ্ছে খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক, ঠিক আছে। একজন বলছে আসিফ আল সাদাত ভাই, পুনরায় বলেন বলছে, পুনরায় বলেন বলছে না, ওকে ওকে।
ও আচ্ছা, পুনরায়। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কি বলে শপথ পড়ান অধ্যাপক ইউসুফ আলীর কথা বলছিলাম। আচ্ছা, যাই হোক, এবার আসেন। তাহলে এই 6 জন কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওরা, ঠিক আছে। এবার আসেন, তাহলে আমরা এবার কি সরকারও গঠন করে ফেললাম না ভাই? আমরা কিন্তু এবার দেখেন, আমাদের একটা রাষ্ট্র হওয়ার জন্য যে 4টা জিনিস লাগে, এর মধ্যে কিন্তু আমরা অলরেডি 3টা জিনিস আমাদের আছে। জনসংখ্যা আছে, আমাদের জায়গা ভূখণ্ড আছে, আমাদের সরকারও আছে, রাইট? তো এখন কাজ হচ্ছে সার্বভৌমত্ব অর্জন করা। সার্বভৌমত্ব অর্জন করার আগে তো তাদেরকে আগে মুক্তিযুদ্ধ করে বের করতে হবে, তাই না? তো আমরা এবার মুক্তিযুদ্ধটা পরিচালনা করব, ঠিক আছে। তো এবার দেখেন, এই যে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন, যে নরমালি যেটা হয়, এই যে তিশার মুস্তাক নাকি, না ভাই, তিশার মুস্তাক না ভাই, এটা হচ্ছে আমাদের খন্দকার মোস্তাক, ঠিক আছে। কুমিল্লার খন্দকার মোস্তাক, যার কারণে কুমিল্লাতে প্রিভিয়াস যে আমাদের প্রধানমন্ত্রী, উনি কুমিল্লাতে কখনো বিভাগ দেন নাই, ঠিক আছে। মানে খন্দকার মোস্তাকের কারণে হচ্ছে সেই মোস্তাক, ঠিক আছে, মারা গেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, একটা এই যে মুক্তিযুদ্ধটা আমরা পরিচালনা করব, আমরা কিন্তু পাকিস্তানের জনগণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করতেছি না, আমরা করতেছি পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। কারণ এই আমাদের এই অঞ্চলে যারা আছে সব তো পাকিস্তানের সেনাবাহিনী, জনগণ আসছে, তার মানে এই সেনাবাহিনী সবার হাতে অস্ত্র আছে, তারা সবাই ট্রেন প্রাপ্ত। তো তাদের বিরুদ্ধে যে আমরা মুক্তিযুদ্ধটা পরিচালনা করবো, আমরা সাধারণ মানুষ দিয়ে তো আপনার মুক্তিযুদ্ধ পরিচালনা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার একজন সাধারণ মানুষের হাতে গুলি ধরা দিলেন, সে দেখবেন আপনি গুলি করতেছে একদিকে, যাচ্ছে আরেকদিকে, মেরে দিব, তাই না? তার মানে কি আপনার কি লাগবে? আপনার একটা ট্রেন লাগবে, আপনার একটা প্ল্যান, প্রপার প্ল্যান লাগবে, সেই অনুযায়ী আগাইতে হবে, তাই না? সো এই কারণে এই প্ল্যানিংটা করার জন্যই আমরা এই 1971 সালের এপ্রিল মাসের 4 তারিখে আমরা হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক একটা জায়গা আছে, সেখানে আমাদের যত বড় বড় অফিসাররা আছে আমাদের সবাই মিলে, হ্যাঁ ওইখানে, রাইট। আচ্ছা, ওই সবাই মিলে ওইখানে হচ্ছে প্রথম মিলিত হয়, একটা মিটিং করে যে কিভাবে কিভাবে মুক্তিযুদ্ধটা আমরা পরিচালনা করব। যেহেতু তেলিয়াপাড়াতে এই মিটিংটা হয়, এই কারণে এটার নাম হয়েছে তেলিয়াপাড়া রণকৌশল। তেলিয়াপাড়া রণকৌশল। তাহলে আমরা হেডলাইনটা দিব হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল। রণকৌশল মানে কি ভাই? যুদ্ধের কৌশল, তাই না? তার মানে এই দিনই কিন্তু আমরা যুদ্ধের কৌশলটা নিয়েছি। এবং এটা কবে? 1971 সালের 4 এপ্রিল। 1971 সালের 4 এপ্রিল, ঠিক আছে। এবং ওই দিনই কিন্তু এই 71 সালের 4 এপ্রিলেই কিন্তু আমরা এই দিনই কিন্তু আমরা সারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করি। 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে ভাগ করি, বিভক্ত করি। 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয় এই দিনই, ঠিক আছে। এবং এই দিনই দেখেন, এই দিনই কিন্তু মুক্তিবাহিনীর সর্বদিনে ঘোষণা করা হয় শেখ মুজিবকে, যদিও এটা আসবে না, যদি আসতো খুব বেশি আসতো এতদিন, ঠিক আছে। এবং ওই দিনই কিন্তু প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়, এটা লাগবে, প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়েছে এম.এ.জি. উসমানীকে। হ্যাঁ, এই দিনই, এই দিনই যেদিন মিটিংটা বসলো ওই দিনই কিন্তু প্রধান সেনাপতি নিযুক্ত করা হচ্ছে, সেনাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে এম.এ.জি. উসমানীকে, হচ্ছে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে। এবং ওই দিনই কিন্তু চিফ অফ স্টাফ, শুধু সেনাবাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়েছে এম.এ. মোহাম্মদ আব্দুর রবকে হচ্ছে চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। এবং ওনার একজন ডেপুটি নিযুক্ত করা হয়, ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়েছে এ.কে. খন্দকার। 4 তারিখ, হ্যাঁ এটা ছিল 4 তারিখ, আমি লিখে দিয়েছি যে 4 এপ্রিল 1971 সালে, ঠিক আছে। ওই দিনই হচ্ছে পুরা প্ল্যানটা করা হয়, আমরা কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করবো, কাকে কি দায়িত্ব দেওয়া হবে। দেখেন
11টা সেক্টর, 64 সাব সেক্টর। কাকে কোন দায়িত্ব? প্রধান সেনাপতি। একবার সব বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধারা যার নেতৃত্বে হবে ওনার নাম হচ্ছে এমএজি ওসমানী। আর শুধু সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুর রবকে, আর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়, মানে ওনার ডেপুটি সেটা হচ্ছে একে খন্দকারকে হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। জি জি, এগুলো সবার সম্মতিক্রমে হয়েছে আর কি। এই যে আমরা সব আমাদের এখানে টপ যারা বড় বড় অফিসাররা আছে, যত রাজনীতিবিদ আছে, সবাই একসাথে বসেছে মিটিং এর মধ্যে। ওই সময় দায়িত্ব দেওয়া হয়েছে। মনে করেন আমরা সবাই একটা মিটিং এ বসলাম, এখন যাকে বিজ্ঞ মনে করা হয়েছে তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে, ওইভাবে ভাগ করে করে দায়িত্ব দেওয়া হয়েছে, বুঝছেন তো? আচ্ছা, এরপরে এবার আসেন তো আমরা এবার কি করলাম, আমরা মুক্তিযুদ্ধটা পরিচালনার জন্য আমাদের এই তেলিয়াপাড়ার রণকৌশলটা আমরা সাজাইলাম, তাই না? এবার আসেন হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়াতে, এটা তেলিয়াপাড়াতে, ঠিক আছে? হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়াতে, এ কারণে এটার নাম হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল। এটা থেকে পরীক্ষা, এখান থেকেও কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, ঠিক আছে? রাইট। এবার আসেন আমরা কিছু অপারেশন দেখব, মুক্তিযুদ্ধকালীন অপারেশন। মুক্তিযুদ্ধকালীন অপারেশন। সেক্টর কমান্ডারের ওই যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দিনই, ঠিক আছে? আমরা তো ওইগুলা পরে সেক্টর কমান্ডারের ইয়েতে আপনারা পরে ফেলছেন অলরেডি, এই কারণে আমি আর ওইটা দেখাচ্ছি না, যেহেতু স্যার একজন পড়াইছে আমি আর ওইটার মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? এরপর আসেন সেক্টর কমান্ডার, এগুলো হচ্ছে আপনার যেহেতু স্যার পড়িয়েছে আমি আর ওইটার মধ্যে ইয়া করতেছি না, আমরা একটু আরো যে জিনিসগুলো জানা আছে আমরা এগুলো একটু জানি। আচ্ছা, আচ্ছা এবার আসেন মুক্তিযুদ্ধকালীন অপারেশন। কিছু অপারেশন আমরা দেখবো। মনে করেন এই যে অপারেশন সার্চ লাইট, এটা কোনটা ছিল? অপারেশন সার্চ লাইট 25 তারিখ রাতে যে অপারেশনটা হয়েছিল, পাকিস্তানিরা আমাদের উপরে যে গণহত্যাটা চালিয়েছিল, সেটা নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। এটা 25 মার্চ রাতের। আচ্ছা, অপারেশন সার্চ লাইটের পরে আমরা দেখবো হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা খুবই ইম্পর্টেন্ট, অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট, এটা মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন। নৌবাহিনী কর্তৃক পরিচালিত, এটা পরীক্ষা আসে। অপারেশন জ্যাকপট কোন বাহিনীর? নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন। হচ্ছে আমাদের অপারেশন জ্যাকপট, ঠিক আছে? আসতেছি, এটা কাহিনীটা আমি বলবো এখন, এটা একটু ডিটেলস বলবো। দেখেন, এই যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা যতগুলো অপারেশন পরিচালনা করেছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশনটা ছিল অপারেশন জ্যাকপট। এবং এইটার মাধ্যমে, এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে আমরা পাকিস্তানিদের 70% শক্তি এক রাতে ধ্বংস করে দিয়েছিলাম। মানে বাঙালি যে কি পরিমাণ স্মার্ট হইতে পারে, পাকিস্তানিরা কল্পনা হয়তো স্বপ্নও দেখে নাই যে বাঙালিরা এত স্মার্ট হইতে পারে। আমরা এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে, দেখেন পাকিস্তানিদের স্বাধীনতা দিবস কবে বলেন তো? 14 আগস্ট না ভাই? ওই তাদের যেদিন তারা স্বাধীনতার উদযাপন করবে, আমরা সেই দিনই তাদেরকে এই বড় শোকটা দিয়েছি আমরা। এই 14 আগস্ট রাতে, অর্থাৎ 15 আগস্টে, মানে 14 আগস্ট রাত থেকে শুরু হয়েছে অপারেশনটা। এই অপারেশন 14 আগস্ট রাত থেকে 15 আগস্টের মধ্যে আমরা এই অপারেশনটা পরিচালনা করেছি। এবং দেখেন এই অপারেশনটার মাধ্যমে আমরা একসাথে আমাদের যে 4টা বন্দর ছিল, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, নারায়ণগঞ্জ বন্দর, চাঁদপুর বন্দর, এই 4টা বন্দরে পাকিস্তানিদের 43টা যুদ্ধ জাহাজকে আমরা একসাথে ধ্বংস করে দিয়েছিলাম এক রাতের মধ্যে। দেখেন এটা এই 4টা, দেখেন 4টা বন্দর কিন্তু 4 জায়গায়। এই যুদ্ধ জাহাজে কি ছিল? তাদের যত অস্ত্র ছিল, সব যত গোলা বারুদ ছিল, সব কিন্তু এই জাহাজগুলোর মধ্যে ছিল, ঠিক আছে? তো আমরা দেখেন, কই আপনার চট্টগ্রাম, কই মংলা, সেটা মংলা বন্দর হচ্ছে আপনার খুলনাতে, কই চাঁদপুর আর কই নারায়ণগঞ্জ, 4 জায়গা নাই 4টা। ভাই তৎকালীন সময় তো মোবাইল ছিল না এখনের মতো, যে মোবাইলের মাধ্যমে ফোন দিয়ে বলে দিবেন যে আপনারা রেডি থাকেন, ওই দিন অপারেশন হবে। তখন কি মোবাইল ছিল?
হ্যাঁ, ওয়্যারলেস তো অ্যাভেলেবল না ভাই, ওয়্যারলেস তো কিন্তু অ্যাভেলেবল না, আমাদের হাতে তো নাই, তাই না? তার মানে আমরা দেখেন বাঙালি তার কি পরিমাণ স্মার্ট ছিল, এক রাতে কেমনে সম্ভব ভাই? একই সময়ের মধ্যে 4 জায়গা তাদের যতগুলো যুদ্ধ জাহাজ ছিল সবগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। তো আমরা কি করেছি দেখেন, আমরা একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা হচ্ছে দেখেন, আমি আবারও বলছি, তারিখটা হচ্ছে 14 তারিখ রাত 15 তারিখে। হ্যাঁ হ্যাঁ, তো এবার দেখেন, তো এই যে টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে আমাদের হাতে মোবাইল নেই, কিন্তু আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে রেডিও। ঠিক আছে, দেখেন এই যে অপারেশনটা পরিচালনা করতে, এটা কিন্তু মানে এর আগে, এই যে আগস্টের আগে 1.5 থেকে 2 মাস প্রিপারেশন নেওয়া লাগছে, পরিকল্পনা করা লাগছে। কারণ কি জানেন, এই যে যুদ্ধ জাহাজগুলো, আপনি যুদ্ধ জাহাজ তো গুলি করে এগুলোকে ধ্বংস করতে পারবেন না, বিশাল বড় বড় জাহাজ, আপনি বোম ফালায় ওগুলোকে ফাটাইতে পারবেন না। তার মানে এগুলো কি করা লাগছে জানেন, এগুলো সমুদ্রের নিচে দিয়ে গিয়ে প্রত্যেকটা জাহাজের নিচে মাইন ফিট করা লেগেছে, সামনে একটা, পেছনে একটা, মাঝখানে একটা, প্রত্যেকটা জাহাজের নিচে 3টা করে মাইন ফিট করা লেগেছে। এবং এগুলার জন্য, এই অপারেশনটার জন্য আমাদের 148 জন কমান্ডো অংশগ্রহণ করছে। 148 জন কমান্ডো, তারা একেবারে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সমুদ্রের নিচে দিয়ে গিয়ে মাইনগুলো ফিট করছে। এবং তারা জানতো যদি ধরা পড়ে তাহলে তাদের জীবন তো শেষই, আমাদের যে প্ল্যানটা ছিল প্ল্যানটাও শেষ। তার মানে কি সেন্সিটিভ একটা অপারেশন ছিল এটা। তো আমরা কি করেছি দেখেন, বাঙালি কি পরিমাণ স্মার্ট হতে পারে দেখেন, আমরা আমাদের রেডিওতে আমরা 2টা গানকে সংকেত হিসেবে নিয়েছি, 2টা গান। ঠিক আছে, একটা গান হচ্ছে আমি যদি একটু ইয়া করে নেই, একটা গান হচ্ছে আপনার আমি তোমায় শুনিয়েছিলাম যত গান, জি জি 14 আগস্ট রাত অথবা 15 আগস্ট। ঠিক আছে, একটা গান হচ্ছে আমি তোমায়, এটা লিখতে হবে না, জাস্ট বুঝেন, আমি তোমায় শুনিয়েছিলাম, শুনিয়েছিলাম যত গান, এটা হচ্ছে একটা গান। আরেকটা হচ্ছে আমার পুতুল, আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। দেখেন তাদেরকে বলে দেওয়া হয়েছে, কমান্ডোদেরকে বলে দেওয়া হয়েছে, আপনি যদি রেডিওতে এই গানটা শুনেন, দেখেন 14 তারিখ রাতে, 14 তারিখে রাতের আগেও কিন্তু এইসব গান বাজছে, আবার 14 তারিখের পরেও কিন্তু এইসব গান বাজছে, কিন্তু আমরা ওই দিন বলে তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ওই দিন যদি আপনি এই গানটা শুনেন তাহলে মনে রাখবেন পরবর্তী সিগন্যাল আসা মানে আপনি সবকিছু দিয়ে রেডি থাকবেন, যেন পরবর্তী সিগন্যাল আসলে আপনি অপারেশনে যেতে পারেন। বুঝছেন তো? রাইট। তার মানে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে যখনই আপনি রেডিওতে এই গানটা শুনবেন, আপনি সব, আপনার যত শক্তি আছে সব নিয়ে হচ্ছে আপনি রেডি থাকবেন। হ্যাঁ রাইট। আর যদি 15 তারিখে এই যে দেখেন, সরি, আর যদি এই গানটা শুনেন রেডিওতে, যদি এই গানটা শুনেন তাহলে যে আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, তাহলে আপনি কি করবেন, তাদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনি অপারেশন পরিচালনা করবেন, সংকেত। এই সংকেতের মাধ্যমে কিন্তু আমরা একই টাইমের মধ্যে 4 জায়গার 43টা যুদ্ধ জাহাজ আমরা তার 70% শক্তি যা ছিল একেবারে ধ্বংস করে দিয়েছি। অসম্ভবই হইতো না ভাই, অসম্ভব হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, পুরাটা নৌবাহিনীর ইয়াটা করেছে। ওই যে আমাদের কমান্ডো বাহিনীর মধ্যে ছিল 148 জনের মধ্যে নৌবাহিনী মেইন লিডিংটা দিয়েছে নৌবাহিনী, কিন্তু আমাদের মুক্তি বাহিনীর তো অন্যান্য যারা ছিল তাদেরকেও নিয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের পুরা ছিল। হ্যাঁ, ফুটা করছে না, মাইন ফিট করেছে, মাইন ওইগুলোর তলদেশে গিয়ে ওরা ইয়ারগুলোর জাহাজগুলোর নিচে মাইন ফিট করেছে। ঠিক আছে, মাইন হচ্ছে একটা অস্ত্র যেটা হচ্ছে অনেক শক্তিশালী, বোমার চাইতেও অনেক বেশি শক্তিশালী। ওইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ধ্বংস করার জন্য ওইটা হচ্ছে গিয়ে ওই আপনার জাহাজের সামনে ফিট করেছে একটা, নিচে দিয়ে আবার পিছনে ফিট করেছে একটা, মাঝখানে ফিট করেছে একটা। এইটাই তো বললাম ভাই, এটা তো জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একেবারে সমুদ্রের, তার মানে কে ট্রেন করা লাগছে এখানে। এটা তো অনেক ইয়ার কাজ না, কারণ এটা তো ডুবুরিদের কাজ, তার মানে এখানে ডুবুরিদের অংশ ইয়া ছিল। বুঝছেন তো? ফুটাই দিছে একেবারে, পুরো জাহাজগুলো একদম সমুদ্রের নিচে ইয়া করে ফেলছে। ঠিক আছে, তার মানে এটার মাধ্যমে আমাদের তাদের যে শক্তি ছিল, এটাই তো বললাম আমি যে 1.5 থেকে 2 মাসের মতো আমাদের এটা শুধুমাত্র প্ল্যান করা লেগেছে সময়। এটা কি, এটা ভাই আপনি নর্মাল একটা চিন্তা করেন, একটা জাহাজ ডুবানো তো সহজ কথা না, তার মানে এটার জন্য অনেক ট্রেন করা লাগছে, অনেক প্রিপারেশনের ব্যাপার ছিল। বুঝছেন তো? আমরা তো এখন একটু 10 মিনিটে লিখে দিয়ে ফেলছি, কিন্তু এটা তো
এটার জন্য তো অনেক কিছু হয়েছে, রাইট? আচ্ছা, এটা ছিল একটা। এর মাধ্যমে কিন্তু দেখেন আমরা মানে তাদের চূড়ান্ত পতন শুরু এখান থেকে, 70% শক্তি শেষ অলরেডি, ঠিক আছে? এরপর থেকে দেখবেন যে তাদের চূড়ান্ত পতন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এরপরে দেখেন তাহলে এটা কোন বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন ভাই? এটা হচ্ছে আমাদের নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন। স্যার মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে? 30 লক্ষ নাকি 3 লক্ষ? আমি জানি না, আপনারাই বলেন, ঠিক আছে? এবার আসেন আমরা আরেকটা অপারেশন দেখব, সেটা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন কিলো ফ্লাইট, এটা হচ্ছে বিমান বাহিনী। দেখেন ফ্লাইট যেহেতু আছে বুঝতে বোঝাই যাচ্ছে কোন বাহিনী হবে, আমাদের বিমান বাহিনী কর্তৃক। ও আরেকটা কথা বলিনি একটু, এই অপারেশন জ্যাকপট যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন ছিল, এটা নিয়ে কিন্তু বর্তমানে আমাদের একটা মুভিও হচ্ছে, বাংলাদেশে এখন একটা মুভি হচ্ছে। এবং এই মুভিটার নায়ককে জানেন? এই নায়ক হচ্ছে আমাদের অসম্ভবকে সম্ভব করে কে? অনন্ত জলিল, ঠিক আছে? হ্যাঁ 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 তো অলরেডি আমরা ওই মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় ওনারা এটার আপডেট দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো উনি হচ্ছে এটার নায়ক আর কি, বুঝছেন? ঠিক আছে। 15 আগস্ট রাত 12টার পরে 16 আগস্ট অনেক বইয়ে দেওয়া, কোনটা সঠিক? 15 আগস্টই ধরে নেন, ঠিক আছে? 15 আগস্টই ধরে নেন, ওকে? আচ্ছা, এরপরে আসেন অপারেশন কিলো ফ্লাইট। আপনার তবিকুল ইসলাম, আপনার ক্লাস কয়টা পর্যন্ত? আমাদের 6টা থেকে 8টা না ভাই? সে আমাকে জিজ্ঞাসা করতেছে আজকে কি মানে কিছুক্ষণ পর পর সে এমন একটা কোশ্চেন করে, মানে বিতর্কিত, প্রত্যেকটা ক্লাসে এরকম 1-2জন থাকে, ঠিক আছে? না না দরকার নাই, বাদ দেন। তাহলে অপারেশন কিলো ফ্লাইট এটা হচ্ছে আমাদের বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন, হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। আচ্ছা দেখেন, এই যে অপারেশন জ্যাকপটের মাধ্যমে তাদের 70% শক্তি আমরা ধ্বংস করেছি, আরো 30% রয়ে গেছে না ভাই? এই বাকি 30% ধ্বংস করছি কিভাবে জানেন? এই অপারেশন কিলো ফ্লাইটের মাধ্যমে। এবং এই যে অপারেশন কিলো ফ্লাইটটা পরিচালনা করেছে, এটা হচ্ছে আমাদের একেবারে লাস্টে ডিসেম্বরের 3 তারিখ, অর্থাৎ 3রা ডিসেম্বর 1971 সালের 3রা ডিসেম্বর আমরা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট পরিচালনা করেছি, ঠিক আছে? এবং এই অপারেশন কিলো ফ্লাইটের মাধ্যমে আমি বলেছি তাদের বাকি যে 30% শক্তি ছিল সেটা ধ্বংস করেছে। কিভাবে দেখেন, তাদের যে যুদ্ধ জাহাজগুলো ছিল ধ্বংস করেছি, যত অস্ত্র ছিল সব শেষ। এখনো তাদের হাতে বাকি আছে কি জানেন? আমাদের বাংলাদেশে যে ট্যাঙ্কগুলো আছে, যুদ্ধ বিমানগুলো আছে না ভাই? এখন এগুলোকে আটকানো যায় কিভাবে ভাই? বাঙালির মাথায় কেমন বুদ্ধি দেখেন, এগুলোকে আটকানোর একটা রাস্তা আছে জ্বালানি। এগুলোতে তেল ইউজ করে, তেল তো বাংলাদেশের কোন ইয়া থেকে নেয়, তেল শোধনাগার থেকে তেল নেয় না ওরা। তাহলে আমরা চিন্তা করলাম যে এই তেল শোধনাগার, আমাদের 2টা তেল শোধনাগার ছিল, একটা হচ্ছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, যেটা এখনো আছে, একটাই আছে এখন বাংলাদেশে। তখন সময় আরেকটা ছিল নারায়ণগঞ্জে গুদনাইলে। এই 2টা তেল শোধনাগার ছিল, যেখান থেকে তেল ওরা নিয়ে জ্বালানি হিসেবে নিয়ে ট্যাঙ্কগুলো চালায়, বিমানগুলো চালায়। তাহলে আমরা চিন্তা করলাম এগুলো যদি ধ্বংস করে দিই তাহলে কি তাদের এগুলো তো শেষ, রাইট? হ্যাঁ, তার মানে হচ্ছে এই 3রা ডিসেম্বরে কিন্তু আমরা কিন্তু এই আমাদের যে 2টা তেল শোধনাগার ছিল, আমাদের বিমান বাহিনী তারা কিন্তু 2টা তেল শোধনাগার ধ্বংস করে দেয়। এবং এই যে বাকি যে এরপরে কিন্তু তাদের যা অস্ত্র ছিল মোটামুটি সব কিন্তু অচল, শেষ। তো এর মাধ্যমে দেখা গেল তাদের যে সব শক্তি আছে সব শেষ। তারা এবার কোনোভাবে যান বাঁচিয়ে পালানোর রাস্তা খুঁজতেছে। এবং একটা মানসিক রোগী যেমন আচরণ করে, তারা এই অপারেশন কিলো ফ্লাইট পরিচালনা করার পর তাদের আচরণটা ঠিক এরকম হয়ে গেছিল। কি করবে, কিভাবে দেশ থেকে পালাবে, ঠিক আছে? মানে একজন মানসিক রোগী তো বুঝতেই পারে না কখন কি করবে, তারাও ঠিক সেম ভুলটা করে। দেখেন, তারা এই অপারেশন কিলো ফ্লাইট পরিচালনা করার পর তারা ভুল করে, তারা আমাদের উপরে আক্রমণ না করে ভুল করে তারা কি করে জানেন? ভারতের উপরে গিয়ে আক্রমণ করে বসে, ঠিক আছে? এই যে একজন মানসিক রোগী যে বুঝতে পারে না সে কি করবে, তো তারাও কি করে এই 3 তারিখেই তারা হচ্ছে সরাসরি ভারতের উপরে আক্রমণ করে বসে, বাংলাদেশ থেকে ওই ভারতের সীমান্তের মধ্যে ওইখানে গিয়ে বোম ফালায় ওই ইয়াগুলোকে ধ্বংস করে। তার মানে এই দেখেন 3 তারিখের আগে কিন্তু ভারত সরাসরি বাংলাদেশে ঢুকে নাই, সরাসরি বাংলাদেশের পক্ষে হয়ে যুদ্ধ করে নাই।
যখনই তারা ভারতে আক্রমণটা করলো তখনই ইন্দিরা গান্ধী সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এই যে শেষ ভুলটা করলো, শেষ ভুলটা করার পর ইন্দিরা গান্ধী সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এরপরে কিন্তু ভারতের মিত্র বাহিনী বাংলাদেশে ঢুকে তাদেরকে এই যে ডিসেম্বর 3 তারিখের পর থেকে তাদের একেবারে চূড়ান্ত থাপড়ানো শুরু হয়, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা শুরু হয়। বুঝছেন তো? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের, হ্যাঁ এই 3 তারিখে ওই ঘোষণার পর থেকে কিন্তু হয়েছে, ঢোকা হয়েছে। ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন, এই যে লাস্টে তারা শেষ কামড়টা দিয়ে এই যে ভারতে আক্রমণটা করছে, এটারও কিন্তু স্ট্রং একটা লজিক ছিল। এটা বলে শেষ করে দিচ্ছি। স্ট্রং একটা লজিক ছিল। লজিকটা কি জানেন? লজিকটা হচ্ছে তারা এই যুদ্ধটাকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ না দেখিয়ে, মানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ না দেখিয়ে বহির্বিশ্বের মানুষের কাছে তারা যুদ্ধটা ভারত পাকিস্তানের মধ্যে দেখাতে চেয়েছিল। তাদের এখানে খুব বড় একটা লজিক ছিল, যেমন যেটা হচ্ছে যে তারা যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা দেখাতে পারে তাহলে কি হবে, ভারত পাকিস্তানের মধ্যে, ভারত আর পাকিস্তান কিন্তু চিরশত্রু, এর আগেও যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, 48-এ হয়েছে, 65-তে হয়েছে। তার মানে 48 সালে যখন যুদ্ধ হয়েছে জাতিসংঘের মধ্যস্থতা 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি হয়ে গেছে। 65 সালে যখন যুদ্ধ হয়েছে ঠিক আবার জাতিসংঘের মধ্যস্থতা 1 সপ্তাহের মধ্যে কি হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে। তারা এবার এটাই দেখাতে চাচ্ছিল যে যেটা যদি ভারত পাকিস্তানের মধ্যে দেখানো যায় যুদ্ধটা, তাহলে আবার জাতিসংঘ মধ্যস্থতা করবে, যুদ্ধ বিরতি করবে। তার যুদ্ধ যদি বিরতি হয়ে গেল তাহলে আমাদের বাংলাদেশের যা আমরা এত এই ডিসেম্বর অলরেডি আমাদের মানুষ মারা শেষ, আমাদের যা ধ্বংস করা সব কিন্তু অলরেডি শেষ, আমাদের সবই শেষ হয়ে যেত। সো তারা এই কারণে তারা চাচ্ছিল যে এটা কোনোভাবে যেন ভারত পাকিস্তানের মধ্যে দেখানো যায়, তাহলে জাতিসংঘ মধ্যস্থতা করবে, যুদ্ধ বিরতি হয়ে যাবে, তারা বেঁচে গেল এখান থেকে। না না পাকিস্তানিরা, বুঝছেন তো? এটা যদি যুদ্ধ বিরতি হয়ে যেত তাহলে আমাদের সব ক্ষতি হয়ে যেত না, কারণ অলরেডি তো আমাদের 25 মার্চে তারা লাখ লাখ মানুষকে মেরে ফেলছে অলরেডি। তবে এই যে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অলরেডি তো যা মারা অলরেডি শেষ, আমাদের জিনিসপত্র যা লুটপাট করা অলরেডি সব শেষ, আমাদের বাংলাদেশ তো পুরো খালি করে ফেলছে। তাহলে এত কিছুর পরে যদি যুদ্ধ বিরতি হয়ে যেত তাহলে তো আমরা স্বাধীন হইতাম না, এর কিছুদিন পরে তো স্বাধীন হইলাম আমরা, রাইট? তাহলে আমরা কি স্বাধীন হইতাম ভাই? তাহলে এই কারণে তারা চাচ্ছিল যে এটা কোনোভাবে যেন ভারত আর পাকিস্তানের মধ্যে দেখানো যায়। ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকালীন যে অপারেশন গুলো সেগুলো হয়, পরিচালিত হয়, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমি মুক্তিযুদ্ধের আর কিছু দেখালাম না, বাকি যেগুলো আছে যেমন আমাদের ওই যে সেক্টর কমান্ডার, তারপরে বীর শ্রেষ্ঠ যেগুলো আছে, মুক্তিযুদ্ধে নারী শিশু আছে, বিদেশিদের কিছু ভূমিকা আছে, এগুলো হয়তো আপনারা দেখেছেন বা না দেখলে এগুলো একটু দেখে নিন। আমি আর এখানে পড়ালাম না। যদি আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে আমাদের অফিস থেকে কোনো ক্লাস দেয় আমি নিয়ে দিব, আর না হলে আপনাদের এটাই দেখে আপনারা ওই স্যারের ক্লাসটা আবার একবার রিপিট করে আপনারা এগুলো বাকিগুলো দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আজকের ক্লাস এখানে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, এটা ভাই আমি তো জানি না, কর্তৃপক্ষ ওনারা যদি সিদ্ধান্ত নেয় পিডিএফ দিবে আপনাদেরকে। আচ্ছা, ওনাদের কাছে বলিয়েন একটু, ওনাদের কাছে তো কর্তৃপক্ষের কাছে একটু জানায়েন।